এই কি করছো? নাইম না তোমার বড় ভাই? ওরও একটা মান সম্মান আছে কলেজে। তুমি এভাবে সকলের সামনে ওকে অপমান করতে পারো না। ওকে। বলে মিহি হকি স্টিকটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলো আর বলল, এই সবগুলো আমার পেছনে পেছনে আয়। মিহি গিয়ে একটা গাছের তলায় বসলো। আমি ওর পাশে দাঁড়িয়ে আছি, বাকি সবাই সামনে দাঁড়িয়ে আছে। সবাই কান ধরে উদ্বস শুরু করে দে। 500 বার উদ্বস দিয়ে তবেই তোরে যেতে পারছিস। মিহি, বোন আমার, আজকের মতো মাফ করে দে। জীবনে আর মেঘকে নিয়ে হাসাহাসি করব না। দরকার হলে ওর সাথে কথাই বলবো না। আর আমি চুপ কর। মিহি এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাচ্ছে তো, কি করবি তুই? চুপ করে থাক, না হলে তোকে ওদের মতো। না না, আমি চুপ করেই থাকছি। কি হলো? শুরু করিস না কেন তোরা? আমার কথা শুনতে পাসনি? সবাই শুরু করলো কান ধরে উঠবস। 100-এর মতো দিয়ে সবগুলোর অবস্থা খারাপ। ওরা আমার দিকে করুণ চোখে তাকালো। আমি বুঝতে পারলাম ওদের আর হচ্ছে না। আমি মিহির কাছে গিয়ে বলছিলাম কি, ওদের এবারের মতো মাফ করে দাও, দেখতেই পাচ্ছ ওদের অবস্থা খারাপ। তোর খুব ঠেকছে ওদের জন্য না? ওই সবাই উঠে আয়, নাইম বাদে। ল, আর তুই আমাকে ওই রোদ্দুরে গিয়ে শুরু কর উদ্বস দেওয়া। পুরো গুনে গুনে 600 বার দিবি। একবার কম দিলে 100 বার যোগ হবে। আমি মিহির কথা শুনে তো অজ্ঞান হয়ে যায় এমন অবস্থা। বলে কি এই মেয়ে? সোনা, রাগ করো না, দেখো। যা বললাম তাই কর গিয়ে, না হলে মেরে হাত পা ভেঙে দিব। মিহি হকি স্টিকটা নিয়ে উঠে দাঁড়িয়ে বলল। আমি ভয়ে ভয়ে রোদ্দুরে গিয়ে দাঁড়ালাম। চারপাশে তাকিয়ে দেখছি সবাই মজা নিচ্ছে। ওই নবাবের পোলা, দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর। মিহি, সোনা, এবারের মতো মাফ করে দাও। না তো, মাফ নেই। যা করতে বলেছি কর। আমি উঠবস শুরু করলাম। লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। আমি আগে থেকে এক্সারসাইজ করতাম, তাই বেশি একটা কষ্ট হচ্ছে না। এক এক করে 300 বার দিলাম। পা যেন ব্যথায় ছিঁড়ে পড়ছে, অসহ্য যন্ত্রণা করছে হাঁটুতে। তারপরও অতি কষ্টে নিচের দিকে তাকিয়ে উঠবস করেই যাচ্ছি। চারপাশ থেকে আসা হাসির আওয়াজ কানে ভাসছে, চোখে জল জমা হচ্ছে। যে কোনো মুহূর্তে চোখের বাঁধ ভেঙে যেতে পারে। জীবনে কখনো এরকম লজ্জার সম্মুখীন হতে হয়নি। একটু পরে চোখের বাঁধ ভেঙে গেল। এখন খুব কষ্ট হচ্ছে উঠবস করতে, হাত পা কাঁপছে। পর মুহূর্তে কেউ এসে আমাকে ঝাপটে ধরল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, তার ধাক্কায় পড়ে গেলাম এবং সে আমার উপরে। আমি ওই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে দেখি মিহি। এক ঝটকায় তাকে আমার উপর থেকে নামিয়ে দিলাম। তারপর অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। কোনো মতে নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালাম। সামনে এগোনোর জন্য পা বাড়াতেই উপুর হয়ে পড়ে গেলাম পায়ে। কোনো বল পাচ্ছি না। মিহি দৌড়ে আসলো আমার কাছে, আমাকে ধরে উঠানোর চেষ্টা করতে লাগলো। আমি আবার তাকে আমার থেকে দূরে সরিয়ে দিলাম। সোনা, প্লিজ মাফ করে দাও। আর কখনো এমন করব না, আর কখনো তোমার উপর রাগ করব না। প্লিজ, আই এম সরি, সরি, সরি ফর এভরিথিং। প্লিজ জান। এসব বলছে আর মাপ চাইছে আর বারবার আমার কাছে আসতে চাইছে। আমি ওকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছি। ওর উপর খুব রাগ হচ্ছে। আবার উঠে দাঁড়ালাম, আবার হাঁটতে লাগলাম। মিহি পিছন থেকে বারবার ডাকছে, ও সরি বলছে। কয়েক পা এগোনোর পর পা যেন আর চলছে না। হাঁটু গেড়ে বসে পড়লাম। মিহি এবার দৌড়ে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি আবার দাঁড়িয়ে গেলাম। মিহিকে ছাড়িয়ে অনেক কষ্টে গেটে পৌঁছলাম। মেঘ, প্লিজ আমাকে মাফ করে দাও। মেঘ। মিহি পিছন থেকে চিৎকার করে আমাকে ডাকছে এবং সরি বলছে। আমি সব শুনেও কিছু বলছি না। আজ মিহির উপর খুব রাগ হচ্ছে। একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সায় বসে একটু আগের ঘটে যাওয়া ঘটনা মনে করছি। কিছুতেই মেনে নিতে পারছি না মিহি আমার সাথে এমন করছে। ক্যাম্পাসের সকলের সামনে এইভাবে অপমান করছে। রিক্সায় বসে কেন যেন আমার খুব ঠান্ডা লাগছে। তার উপর প্রচণ্ড মাথা ব্যথা করছে। 600 বার কান ধরা কি সহজ কথা? কিছুক্ষণ পর রিক্সা বাসার সামনে এসে থামলো। ভাড়া মিটিয়ে বাসার দিকে আসলাম। কলিং বেল বাজাচ্ছি, কেউ দরজা খুলছে না। দরজা ধাক্কা দিলাম, নিচ থেকে একটা শব্দ আসলো। নিচে তাকিয়ে দেখি দরজায় তালা মারা। দরজায় হেলান দিয়ে বসে পড়লাম। প্রচণ্ড শীত করছে, সাথে শরীর কাঁপছে। বেশ বুঝতে পারছি জ্বর আসছে, সাথে মাথা ব্যথা তো আছেই। একটু বাদে জ্ঞান হারিয়ে একপাশে পড়ে গেলাম। এরপর কিছু মনে নেই। ওইদিকে আমি চলে আসার পর মিহি ক্যাম্পাসে দাঁড়িয়ে কাঁদছে। নাইম আমার অবস্থা দেখে রেগে গেছে। মিহির কাছে গিয়ে ঠাস ঠাস করে 2 গালে 2টা চড় মেরে দিল। আজকে তোর জন্য ছেলেটার এই অবস্থা। নেহাত তোকে খুব ভালোবাসে, তাই বলে তোকে কিছু বলেনি। ওর জায়গায় অন্য কোনো ছেলে হলে তোকে মেরে আমার কাছে মাপ চেয়ে কি হবে? যাকে বিনা দোষে এত বড় শাস্তি দিলি তার কাছে মাপ চাস? মাপ করলে তো ভালো, না হলে নিজের দোষেই মেঘের ভালোবাসা হারাবি। ওই তোরা আয় দেখি মেঘ কই গেল। ওর অবস্থা বেশি একটা ভালো না।
নাইম সবাইকে নিয়ে আমার উদ্দেশ্যে আসতে শুরু করলো। ভাই আমাকে নিয়ে চল তোদের সাথে, আমিও যাব। তোর যে কাজ নেই, এমনিতেই বিনা কারণে ওকে সকলের সামনে এভাবে অপমান করলি। তুই ওর সামনে গেলেই ও উত্তেজিত হয়ে পড়বে, পরে বড় কোনো সমস্যা হবে। তুই বাসায় যা। কথাগুলো বলেই ওরা সবাই চলে আসলো আমাকে খুঁজতে। জ্ঞান ফিরতে আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। কি হয়েছিল সব মনে করার চেষ্টা করলাম। সবকিছু মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু মিহির উপর আর রাগ করলাম না। আমি বুঝতে পারছি মিহি ওর রাগ কন্ট্রোল করতে পারেনি, তাই এমন করছে। একটু বাদেই এক এক করে আমার ফ্যামিলির সবাই দেখা করতে আসলো। তারা চলে যাওয়ার পর বন্ধুরা আসলো, কিন্তু যাকে খুঁজছি তার কোনো নাম গন্ধও নেই। বন্ধুরা সবাই আমাকে মনমরা হয়ে থাকতে দেখে আসানোর চেষ্টা করছে। আমি নাইমকে থাকতে বলে সবাইকে বাইরে যেতে বললাম। ওরা আমার কথা মতো বাইরে চলে গেল। ভাই, মিহি আসেনি আমাকে দেখতে। নাইম আমার কথা শুনে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। কিরে, কথা বলিস না কেন? আসছিল, কিন্তু একটু আগে চলে গেছে। ও, আরে মন খারাপ করিস না, তুই 2 দিন ধরে অজ্ঞান ছিলি, আর মিহি আজ 2 দিন ধরে তোর পাশে বসেছিল। একটা মিনিট তোর পাশ থেকে উঠে নাই, সারাক্ষণ কাঁদছিল। তাই আজ বাবা এসে জোর করে নিয়ে গেছে। আমরাও জোর করে পাঠিয়ে দিছি। আমরা তো আর জানতাম না যে তোর জ্ঞান আজই ফিরবে। ঠিক করছিস। আচ্ছা, আমার কি হয়েছিল বলতো, ঠিক মনে পড়ছে না। কি বলিস? এত কিছু হয়ে গেল মনে নেই? আলা, মনে পড়লে তোর কাছে জিজ্ঞেস করতাম। আরে রাগিস কেন, বলছি। নাইম যা বলল তার সারমর্ম হলো, বাসায় আসার পথে আমি জ্বরে আক্রান্ত হয়ে পড়ি। সাথে মাথায় প্রচণ্ড চাপ পড়ার কারণে আমার ব্লাড প্রেশার একদম লো হয়ে যায়, যার কারণে আমি অজ্ঞান হয়ে যাই। আমার ব্লাড প্রেশার ঠিক হতে সময় লাগছে, তাই জ্ঞান ফিরতেও সময় লাগছে। ওকে বুঝলাম। মিহিকে আমার জ্ঞান ফিরে আসার কথা জানিয়েছিস? আমি তো জানাই নাই, তোর ফ্যামিলি থেকে জানাতে পারে। বাইরে গিয়ে শুনতো কেউ জানিয়েছে কিনা। যদি না জানিয়ে থাকে তাহলে জানাতে নিষেধ করিস। তুই কি করতে চাইছিস কিছুই বুঝতে পারছি না। তোর বুঝতে হবে না, যা বুঝি তাই কর। একটু পর নাইম ফিরে আসলো, সাথে সবগুলো হারামিও। না রে, জানাইনি। আমি যখন তাদের সাথে কথা বলতে গেলাম তখনই তোর বাবা আমার বাবাকে ফোন দিছিল, কিন্তু আমি কেটে দিতে বলি। আচ্ছা, আমার ফোনটা দে তো। আমার ফোন দিতে আমি মিহির বাবাকে কল দিলাম। রিসিভ করার পর তাকে আমার জ্ঞান ফিরে আসার বিষয়টা মিহিকে জানাতে নিষেধ করলাম। কথা শেষ হতে হারামিগুলো আমাকে ঘিরে ধরলো। এইবার বলতো, মিহিকে না জানানোর কারণটা কি? বলা যায় না। মিহিকে না জানানোর অপরাধে আবার আমাদের না কোন শাস্তি দেয়। ওকে বলছি, আমাদের ট্রেনিং শুরু হবে পরশুদিন থেকে। অন্তত একদিন আগে আমাদের সেখানে যাওয়া উচিত, তাহলে বাকি থাকলো শুধু আজকের দিনটা। আমি চিন্তা করছি আজকে চলে যাব। মিহি যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমি শিওর ও আমাকে যেতে দিবে না। তাছাড়া ওকে একটু শান্তি দেওয়ার দরকার আছে। বিনা কারণে রেগে গিয়ে যাকে তাকে রাগ দেখানোর স্বভাবটা খুবই বাজে। তুমি তো নিজেরটা ঠিক করে নিলা, আমরা কি কলা চুষবো? ফ্যামিলিকে কিভাবে কনভিন্স করব? ঠিক কথা বলছিস। মোটু, তোকে পার করতে পারলেই তোর বাপ মা সারা পাবে, বিশেষ করে তোর মা। তার আর এত বেশি বেশি করে রান্না করা লাগবে না। এটিও ঠিক কথা। আচ্ছা, আমরা এক কাজ করি, সকলের ফ্যামিলি মেম্বারদের এক জায়গায় হতে বলি, তারপর কমিশনার স্যারকে তাদেরকে আমাদের বিষয়টা খুলে বলতে বলি। তাহলে তারা সহজে মানবে, প্লাস আমাদের যেতে দিতেও রাজি হবে। গুড আইডিয়া, কিন্তু সময় তো বেশি নাই। যদি কাল যেতে হয় তাহলে আজকেই কাজটা করতে হবে। ওকে, তাহলে আজ সন্ধ্যায় সবাই সবার বাবা মাকে নিয়ে আমার বাসায় চলে আসবি। আর নাইম, খবরদার মিহি যেন জানতে না পারে। যদি কোনোভাবে জানতে পারে শাস্তি কিন্তু তুই পাবি। যা হালা, এইটা কোনো কথা হলো? আমি খেলবো না। তুমি খেলো আর নাই খেলো, রুলস আর রুলস। এরপর কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই সবার বাসায় চলে গেল। আমিও ডিসচার্জ নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গেলাম। আজকে বাবা ও ভাই দুজনে অফিস থেকে ছুটি নিচ্ছে আমার অসুস্থতার কারণে, তাই আজকে সবাই একসাথে বসে লাঞ্চ করছি। ও বলতে ভুলে গেছি, কমিশনার স্যার ভাইয়ের জন্য একটা ভালো জব ঠিক করে দিয়েছে। খাওয়ার মাঝে আমি তাদেরকে বললাম আজ সন্ধ্যায় আমার ফ্রেন্ডদের সকলের বাবা মা আসবে। আমি তাদেরকে দাওয়াত করছি, তাই তাদের আপ্যায়নের ব্যবস্থা করবে। বাবা মাও হাসি মুখে মেনে নিল। এরপরই আম্মু জিজ্ঞেস করলো, তুই নাকি মিহিকে জানাতে নিষেধ করেছিস যে তুই সুস্থ হয়ে গেছিস? হুম। দেখ বাবা, মিহির উপর রাগ করে থাকিস না, মেয়েটা খুব ভালো। তো আমরা কি কারণটা জানতে পারি? এই 2 দিনে মিহির আচরণের কারণে আমার প্লাস মিহির ফ্যামিলির সবাই আমাদের রিলেশনের বিষয়টা জেনে গেছে। সন্ধ্যায় সবাই আসলে তখন জানতে পারবে। আর মিহিকে আমার বিষয়ে কিছুই বলার দরকার নেই, সময় হলে আমি নিজেই বলবো। এরপর লাঞ্চ শেষ করে একটা ঘুম দিলাম। এক ঘুমের সন্ধ্যা। ঘুম ভাঙলো হারামিদের ডাকে। সারারা এত জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছে যেন দরজা ভেঙে ফেলবে। দরজা খুলে ওদেরকে ভিতরে এসে বসতে বললাম। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর বাইরে আসলাম। বাইরে এসে দেখি আঙ্কেল আন্টিরা গল্প দিচ্ছে। আমি সকলের সাথে আলাপ করলাম। এরপর আমার আম্মুকে ডাকলাম।
বাবা আগেই ওনাদের সাথে কথা বলেছিলেন আর আম্মু রান্না করেছিল। তারপর কমিশনার স্যারকে আমাদের পুলিশের চাকরি ও ট্রেনিং এর বিষয় সব খুলে বলতে লাগলাম। অবশ্য এর মাঝে উনিও আমার আর মিহির বিষয়টা জেনে গেছেন এবং মেনেও নিয়েছেন, কারণ উনি খুব ভালো করেই মিহিকে চিনেন। তাছাড়া মিহি ওনার খুব আদরের মেয়ে। এরপর উনি সকলের সামনে আমার সেদিনকার ওই 5 জন মাস্তানকে মারার কথা, প্লাস পুলিশকে হেল্প করা, প্লাস আমাকে জব অফার করা থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব খুলে বললেন। সব বলার পর শুনশান নীরবতা বিরাজ করছে। হঠাৎ আমার বাবা উঠে দাঁড়িয়ে বললেন, ওয়েল ডান মাই বয়, আই এম প্রাউড অফ ইউ। বলে আমাকে জড়িয়ে ধরলো। এরপর কমিশনার স্যার আমাদের সকলের পুলিশের জব ও ট্রেনিং এর বিষয়টা তুললেন। কমিশনার স্যারের মুখ থেকে কথাগুলো শুনে সবাই সহজে মেনে নিল, সাথে আমাদের সকলের ট্রেনিং এ যাওয়ার জন্য অনুমতিও দিল। এখন সবাই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। আমি হারামিগুলোকে আমার রুমে নিয়ে গেলাম। সবগুলো তো সেই খুশি, এই বয়সে বিনা পয়সায় সরকারি প্লাস পুলিশের চাকরি পেয়ে। কাল তো চলে যাব, শ্রাবণীর এখনো আমার সাথে সেটিং করিয়ে দিলে না। যা, কাল শ্রাবণীর সাথে তোর সেটিং করিয়ে দিব। আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি আমার রুমে। হঠাৎ বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। কি হয়েছে দেখার জন্য বাইরে আসলাম। রুম থেকে বের হতেই কেউ আমাকে ঝাপটে ধরল। আমি তার ভার সামলাতে না পেরে পড়ে গেলাম। ভাগ্য ভালো আমার পিছনে কোন হারামিটা আসছিল তার উপর পড়লাম, ফলে ঝাপটে ধরা ব্যক্তির ভার সামলাতে পারলাম। এরপর সোজা হয়ে দাঁড়ালাম। খেয়াল করলাম আমাকে যে জড়িয়ে ধরে আছে সে কাঁদছে, ফলে আমার টি শার্টের সামনের দিকটা ভিজে গেছে এবং বুক ভিজা ভিজা মনে হচ্ছে। এরপর ওই ব্যক্তির দিকে খেয়াল করলাম। যেহেতু আমার বুকের সাথে মাথা লাগিয়ে আছে, তাই মাথাটা তুলে দেখলাম ব্যক্তিটার কেউ না, মিহি। মিহির মুখের দিকে তাকিয়ে দেখি চোখ মুখ অনেকটা ফুলে আছে, চোখের তলায় কালি জমে গেছে। ভালোভাবেই বোঝা যাচ্ছে এই 2 দিন মেয়েটা খুব কেঁদেছে। আমি মিহির মুখের পানে অপলক চেয়ে আছি। পিছন থেকে কারো চিৎকারে আমার হুঁশ ফিরল। ও মা গো! পিছনে ফিরে দেখি নাইম ফ্লোরে শুয়ে আছে। মিহি এখন আমাকে জড়িয়ে ধরে আছে। ওই তুই ফ্লোরে শুয়ে শুয়ে কি করছিস? শালা, আমার ঘুম পাচ্ছে তাই ফ্লোরে শুয়ে পড়ছি। ও মা গো, তোমার ছেলেকে এই দুটো মিলে মেরে ফেলবে গো। ওই তুই দেখে শুনে জড়িয়ে ধরতে পারিস না? এখন যদি ছাদে দাঁড়িয়ে থাকতাম তাহলে নিশ্চিত আমি নিচে পড়তাম। মিহি আজ কোনো কথা বলছে না, শুধু আমাকে জড়িয়ে ধরে আছে। অন্যদিন হলে নাইমের এতক্ষণে খবর করে দিত। থাক, আর ভাব ধরতে হবে না, উঠে পড়ো। এখন তো আমি ভাব ধরছি। শালা, আমার সামনে আমার বোনের সাথে প্রেম করিস আর আমার লাইনটা ক্লিয়ার করে দিতে বললেই যত ঝামেলা। এই মিহি, সারোকে লজ্জা শরম সব ধুয়ে খাইছোস? ভাইয়ের সামনে লাভারকে জড়িয়ে ধরে আসিস। মিহি নাইমের কথা শুনে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, সাথে কান্নার বেগও বেড়ে গেল। আচ্ছা তুই ওঠ আর তোরা নিচে যা, ওর সাথে আমার কিছু কথা আছে। ওরা সবাই নিচে চলে গেল। এখন ছাড়েন আর আমার সাথে রুমে আসছেন বলে আমি মিহিকে আমার থেকে ছাড়াতে গেলাম, কিন্তু মিহি আমাকে ছাড়তে চাইছে না, আরো জোরে ধরে আছে। দেখেন আমার ভালো লাগছে না, প্লিজ ছাড়েন। মিহি আমাকে ছাড়ার কোনো নামগন্ধ নাই। তাছাড়া বন্ধুরা চলে যেতেই শব্দ করে কাঁদতে শুরু করেছে। ওই ছাড়তে বলছি না আপনাকে, ছাড়েন। আমার ধমক দেওয়ায় মিহি ভয় পেয়ে উঠল এবং ছেড়েও দিল। এবার আরো শব্দ করে কাঁদতে শুরু করলো। আসেন রুমে আসেন। আমি আমার রুমে ঢুকলাম। ওই আসেন। মিহিও আসলো, কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলছে। আমি পানির বোতলটা ওকে দিলাম। ও খেয়ে বোতলটা হাতে ধরে দাঁড়িয়ে কাঁদছে। এই ফাঁকে আমি রুমের দরজাটা বন্ধ করে দিলাম। আমি বিছানায় বসে ওকে আমার পাশে বসতে বললাম। মিহিও আমার পাশে বসলো, বসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, প্লিজ মাফ করে দাও, আর কখনো এমন ভুল করব না, আর কখনো তোমায় কোনো কষ্ট দিব না। প্লিজ মাফ করে দাও। তোমার কি মনে হয় তুমি যে কাজটা করছো এত সহজে কি মাফ করে দেওয়া যায়? আচ্ছা মাফ করে দিব যদি আমার কিছু কথা মেনে চলতে পারো। আমি তোমার সব কথা মানতে রাজি। প্লিজ মাফ করে দাও এবারের মতো, আর কখনো এমন ভুল করব না। ওকে, প্রথমে তো কান্না বন্ধ করো আর যা বলছি মন দিয়ে শোনো। এখন থেকে এসব শার্ট প্যান্ট পরতে পারবে না। সাধারণ বাঙালি মেয়েদের মতো সালোয়ার কামিজ পরবে। সকল প্রকার গুন্ডামি বাদ দিতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, ভালো করে লেখাপড়া করতে হবে। ইন্টারের রেজাল্ট প্লাস চাই। এসব মেনে চলতে পারবা? যদি মেনে চলতে পারো তবেই তোমাকে মাফ করে কাছে টেনে নিব। আর যদি মনে করো তুমি এগুলো মানতে পারবে না, তবে দরজা খুলে চলে যাও। তারপর পরপরই মিহি আমাকে ঝাপটে ধরলো। আমি সব পারবো, তোমার সব কথা মেনে চলবো। প্লিজ মাফ করে দাও। আচ্ছা যাও, মাফ করে দিলাম। মিহিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। দেখি ছাড়ো, কিছু কথা বলছি মন দিয়ে শোনো। শোনো, তোমার বেস্ট ফ্রেন্ড কি যেন নাম ওর? শ্রাবণী। কেন, কি করছে ও? কিছু না,
তোমার ভাই নাইম ওকে ভালোবাসে। আমার মনে হয় শ্রাবণীও নাইমকে ভালোবাসে, কিন্তু দুইজনের কেউই তোমার ভয়ে এগোতে পারছে না। আমি চাই কালই তুমি ওদের মিল করিয়ে দিবে। তাছাড়া শ্রাবণীকে তোমার ভাইয়ের বউ করতে কোনো প্রবলেম আছে? কি? শ্রাবণী তো আমাকে কিছু বলেনি। কাল দেখা হোক, তারপর ওকে দেখাবো। আবার শুরু হয়ে গেছে। একটু আগে কি বলছি মনে নাই? সরি। আচ্ছা যাও, কাল ওদের মিল করিয়ে দিব। এখন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। এই 2 দিন ঘুমাতে পারি না। বলে মিহি আমাকে ঠেলে বিছানায় শুয়ে দিল এবং নিজেও আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আরে আসল কথাই তো শুনলে না। যা বলবে কাল শুনবো। আমি এখন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, তাই এখন আমাকে একটু আদর করে ঘুম পাড়িয়ে দাও তো। আমি মিহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ ভিতরেই মিহি ঘুমিয়ে পড়লো। আমি ওকে বালিশে শুয়ে দিয়ে নিচে চলে আসলাম। নিচে আসতেই বাবা, ওকে মাফ করে দে। মেয়েটা খুব ভালো, হয়তো রাগের মাথায় ভুল করে ফেলেছে। আম্মু বাদ দাও তো। তাছাড়া আমি ওকে ভালোবাসি। আমি জানি ও অল্পতেই রেগে যায়, আর রাগের কারণে আমার সাথে অমন করেছে। আমি ওকে মাফ করে দিয়েছি। আমার কথা শুনে হারামিগুলো হেসে উঠলো, সাথে পিছন থেকেও হাসির শব্দ আসলো। পিছনে তাকিয়ে দেখে আঙ্কেল আন্টিরা হাসছে। আমার তো খেয়ালই ছিল না যে বাসায় আঙ্কেল আন্টিটা আছে। নিজের কথায় নিজেই এখন লজ্জা পাচ্ছি। দৌড়ে আবার উপরের রুমে চলে আসলাম। যাওয়ার সময় শুনলাম পিছন থেকে সবাই আরো জোরে হেসে উঠলো। আমি রুমে এসে মিহির ঘুমন্ত মুখটা দেখে দাঁড়িয়ে গেলাম। চুলগুলো এলোমেলো, কতগুলো মুখের উপর একেবারে আছে। হুমায়ুন আহমেদ বলেছেন, যে নারীকে ঘুমন্ত অবস্থায় দেখতে সুন্দর সেই নারী প্রকৃত সুন্দরী। আজকে কথাটা সত্যতা নিজের চোখে দেখলাম। আমি একটা চেয়ার নিয়ে ওর মাথার পাশে বসলাম। বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কতক্ষণ এভাবে গেল বুঝলাম না। হুশ ফিরল বন্ধুদের গোলমালের শব্দ। শালারা হই হুল্লোড় করতে করতে রুমে ঢুকলো। আমি ওদের দিকে রাগি চোখে তাকিয়ে, হুশ দেখছিস না মিহি ঘুমাচ্ছে? সরি ভাই, চল, আন্টি সকলকে ডিনার করতে ডাকছে, তাই তোদেরকে ডাকতে আসলাম। ও ঘুমাক, চল নিচে যাই। কি প্রেম মাইরি! আমাকে দেখ শালা, ফুটা কপাল আমার। ছোট বোনের সাথে বন্ধু প্রেম করে আর আমাকে তাই চেয়ে চেয়ে দেখতে হয়। যা, কাল তোর কপাল খুলে যাবে। মিহি নিজ দায়িত্বে তোর সাথে শ্রাবণীকে লাইন সেট করে দিবে। সত্যি বলছিস ভাই? হ্যাঁ। থ্যাঙ্কস দোস্ত। বেড়া, বেশি লাফাইস না, পইরা যাবি। ভুলে গেছিস কাল আমরা অন্য জায়গায় চলে যাব আর ফিরবো 1 বছর পর। তুই শালা বন্ধু নামের কলঙ্ক। ওই 3 বছর পর সেই কাঙ্ক্ষিত সময়টা আসতে চলেছে, আর তুই মাঝখান থেকে ঝড় তুলছিস। ভাই বাদ দে, চল, খিদা লাগছে। মোটু, তোর খিদা লাগে না কোন সময়টা সেটা বল। হালা ট্রেনিং এর সময় তোকে দেখে নিব। তোরে যদি আমার সাইজে না আনি তো বলছি কি। না আনতে পারলে কি, তোর প্রত্যেক মাসের স্যালারির 50% আমাদের টিপ দিবি। যা ভাগ হালা। ভাই চল না ডিনার করতে। না গেলে বল, আমি একাই যাচ্ছি। সবাই নিচে চলে আসলাম ডিনার করতে। নিচে যেতে আম্মু বলল, কি রে মেঘ, মিহি কই? ও ঘুমাচ্ছে। আম্মু আর কিছু বলল না। ডিনার শেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই চলে গেল, শুধু নাইম আর ওর মা বাবা বাদে। তারাও চলে যেতে চাইলো। তখন আমার মা বাবা তাদেরকে আজকে রাতটা আমাদের বাসায় থেকে যেতে বলল, কিন্তু তারা রাজি হলো না। তারা মিহিকে ডেকে দিতে বলল। আম্মু ভাবিকে পাঠালো মিহিকে ডাকার জন্য। ভাবি গিয়ে কি করলো জানি না। একটু পর নিচে এসে বলল, মেঘ, তোকে মিহি উপরে ডাকছে। আমি তো ভাবির কথা শুনে লজ্জায় কারো দিকে তাকাতেই পারছি না। কোনো রকম মাথা নিচু করে উপরে চলে আসলাম। রুমে ঢুকতেই মিহি দরজা বন্ধ করে দিল, তারপর আমাকে জড়িয়ে ধরলো। এই কি হচ্ছে কি? এখন কেউ উপরে আসলে কি ভাববে বলো তো? কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার বরকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? তাই নাকি? কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি। তো কি হয়েছে? আমি তোমাকে আমার বর হিসেবে মেনে নিয়েছি। তাই তাহলে তো অনেক কিছুই করা যায় বলে আমি মিহির দিকে নেশা ভরা চোখে তাকালাম। এই এই মেরে ফেলবো কিন্তু একদম। ওইসব মনেও আনবে না, সব বিয়ের পর হবে। এই মাত্র না বললে তুমি আমাকে বর হিসেবে মেনে নিয়েছো? বর হিসেবে মেনে নিয়েছি তো কি হয়েছে? বিয়ে তো আর হয়নি। যা, নারীদের কত বড় বড় মনি ঋষিরা ঠিক করে চিনতে পারেনি, আর আমি কোথাকার কে? আচ্ছা বাদ দাও, তোমাকে তোমার বাবা মা ডাকছে, তারা চলে যাবে। আমি যাব না, আজ আমার শ্বশুর বাড়িতেই থাকবো। একটু আগে তো বললে এখনো বিয়ে হয়নি, তাহলে তোমার শ্বশুরবাড়ি হলো কিভাবে? হয়নি কিন্তু হবে। যখন হবে তখন থেকো, এখন চলো। তবে থাকলে কিন্তু আমারই ভালো, বিয়ের আগে বউয়ের সাথে রাত কাটাতে পারবো। যা শয়তান। ওকে চলো নিচে যাওয়া যাক। ওকে চল। 1 মিনিট, কিছু একটা ভুলে গেছি, কি? দেখাচ্ছি। বলে আমার মাথা শক্ত করে ধরে 4 ঠোঁট জোড়া লাগিয়ে দিল। আমি ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেলাম। যখন বুঝতে পারলাম তখন আমিও রেসপন্স করতে শুরু করলাম, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ।
আমি রেসপন্স করা শুরু করতেই মিহি আমার থেকে নিজেকে আলাদা করে নিল। এটা কি হলো? বেশি মিষ্টি খেতে নেই সোনা, বিয়ের আগে বেশি মিষ্টি খেলে পরে ডায়াবেটিক্স হয়ে যাবে। আমি মিষ্টি খেলাম কই? আমার ঠোঁটে মিষ্টি স্পর্শ করিয়ে সরিয়ে নিলে, উল্টো নিজেই তো ভরপুর মিষ্টি খেলে। ওকে, জলদি আমাকে বিয়ে করে নাও, তারপর ভরপুর মিষ্টি খাওয়াবো। নিজে যে বিয়ের আগে ভরপুর খেয়ে নিলে তার কি হবে? কিচ্ছু হবে না, চলো। কি আর করা, নিচে চলে আসলাম। এরপর মিহিরা চলে গেল ওদের বাসায়। পরের দিন সকাল সকাল কলেজে চলে আসলাম। এক এক করে সবাই চলে আসলো। 9টা বাজতে চলেছে, আরো আধা ঘন্টা পর কলেজ শুরু হবে। এর মধ্যেই নাইম আমাদের অতিষ্ঠ করে তুলেছে। না পেরে মিহিকে ফোন দিলাম। হ্যালো মিহি, কোথায় তোমরা? এই তো কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো, তোমার ভাই তো জ্বালিয়ে মারছে। অপেক্ষা করতে বলো। ফোন রেখে হারামিদের উদ্দেশ্যে বললাম, কিরে হারামিরা, তোদের গার্লফ্রেন্ডদের জানিয়েছিস যে তোরা 1 বছরের জন্য শহরের বাইরে চলে যাচ্ছিস? ভাই, আমার কোনো চিন্তা নেই। আমারটা মামাতো বোন, মাকে বলছি ওকে সামনে নিতে। ভাই, আমারটা তো জব ছেড়ে দিতে বলছে। কতগুলো চর থাপ্পড় খেয়ে কোনো রকমে রাজি করিয়েছি। তোরা তো তোদের গুলোকে কোনো রকম ম্যানেজ করছিস, আমার গন্ডিটাকে কেমনে ম্যানেজ করব কোনো আইডিয়া দে। মজা বুঝো এখন, গুন্ডির লাগে পিরিত করো। রাকিব দোস্ত, তোরটাও তো গন্ডি টাইপের, তুই অন্তত কিছু একটা আইডিয়া দে। ভাই, আমি একটা আইডিয়া দিব। এই বিষয়ে কথা বলার সময় মিহির থেকে কমপক্ষে 5 হাত দূরে থাকিস, না হলে মিহি যেই মেয়ে যদি তোকে যেতে দিতে না চায় তবে তোকে আবার হসপিটালে পাঠিয়ে দিবে। ভাই বাদ দে তো তোদের ক্যাচাল, আমি টেনশনে মরি। আর সাথে শ্রাবণীর লাইনটা সেট হবে কিনা। তোরা আসিস তোদের গার্লফ্রেন্ড নিয়ে। সবাই মিলে আড্ডা দিচ্ছি। একটু পর মিহি আর শ্রাবণী আসলো। আজকে মিহি শ্রাবণী দুজনেই বেশ সেজেগুজে আসছে। তাছাড়া আজ প্রথম মিহি সাধারণ বাঙালি মেয়েদের পোশাকে এসেছে, তার জন্য ওকে আজ অন্যরকম লাগছে। মানে অন্য দিনের তুলনায় আজকে বেশি সুন্দর লাগছে। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই অবাক হয়ে মিহির দিকে চেয়ে আছে, হয়তো ভাবছে মিহির কিভাবে এমন পরিবর্তন হলো। ওরা দুইজনে ওদের আড্ডা দেওয়ার জায়গায় গিয়ে বসলো। হঠাৎ মিহি উঠে ক্যান্টিনের দিকে যেতে লাগলো এবং আমাকে ফোন দিল। আমি রিসিভ করার পর বলল, জানো, ভাইয়াকে পাঠিয়ে দাও শ্রাবণীকে প্রপোজ করতে। তুমি কি শ্রাবণীকে এই বিষয়ে কিছু বলছো নাকি? আরে না, ও এমনিতেই ভাইয়ের উপর দুর্বল। আমি আজ আসার সময় ওর ফোন নিয়ে গ্যালারিতে ঢুকেছিলাম, দেখলাম গ্যালারি ভাইয়ার ছবি দিয়ে ভরা। ও, ওকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আর শোনো, ভাইয়াকে পাঠিয়ে দিয়ে জলদি ক্যান্টিনে চলে এসো। যথাজ্ঞা মহারানী। নাইম, তুই রেডি তো কিসের জন্য? শ্রাবণীকে প্রপোজ করার জন্য? আমি পারবো না, তুই আমার হয়ে করে দে। কি শালা, প্রেম করবি তুই, প্রপোজ করে দিবে অন্য কেউ? তাহলে তুই কেন প্রেম করবি? অন্য কাউকে বললেই হয় প্রেম করার জন্য। আমি পারবো না ভাই, ওর সামনে গেলে আমার হাত পা কাঁপে, মুখ দিয়ে কথা বের হয় না। তাহলে বসে বসে আঙ্গুল চোষ। তুমি এই পাশ দিয়ে ট্রেনিং এ যাবা, ওই পাশ দিয়ে তোমার শ্রাবণীকে নিয়ে অন্য কেউ ভেগে যাবে। না না, শ্রাবণী আমারই থাকবে। এখন যাচ্ছি ওকে প্রপোজ করতে। বলে গজগজ করে হাঁটতে শুরু করলো। ওই ওই, তুই প্রপোজ করতে যাচ্ছিস, তা ফুল কই? দূর মিয়া, প্রপোজ করতে ফুল লাগে নাকি? তুই যে পানি খাবি, তোকে আগে পানি পর্যন্ত যেতে হবে না? তেমনি প্রপোজ করতে গেলেও ফুল লাগে। কিন্তু আমি তো ফুল আনি নাই, এখন ফুল পাই কই? জলদি দৌড়ে ইতিহাস ডিপার্টমেন্টে যা, সামনের বাগানে নিশ্চিত গোলাপ আছে, ওইখান থেকে একটা ছিঁড়ে নিয়ে আস। থ্যাঙ্কস দোস্ত। জলদি যা, তোর বোন আসলে আবার তোর সমস্যা হবে। ভাই প্লিজ, আজকের জন্য তোকে অনুরোধ করছি, প্লিজ তুই মিহিকে নিয়ে কোথাও ঘুরতে যা। আমি ভাই হয়ে আমার বোনকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ। নাইমের এই কথা শুনে আমি সহ সবাই হাসতে হাসতে পেট চেপে বসে পড়লাম। এরপর আমি ক্যান্টিনের দিকে রওনা দিলাম। ক্যান্টিনে এসে দেখি মিহি একটা চেয়ারে বসে কফি খাচ্ছে। আমি আসতেই ও কাপ রেখে আমার কাছে চলে আসলো। চলো আজ ঘুরতে যাব। কোথায়? পার্কে। ওকে চলো, আমারও তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে। তো বলো। না না, এখানে নয়, চলো পার্কে যাই, সেখানে গিয়ে বলবো। এরপর আমরা দুইজনে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজ থেকে আসার সময় দেখলাম হারামিগুলো নাইম ও শ্রাবণীর প্রপোজ করার কাহিনী ভিডিও করছে আর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ওদিকে নাইমের ও শ্রাবণীর কাহিনী দেখে ক্যাম্পাসে প্রায় সবাই মজা নিচ্ছে, কারণ শ্রাবণী নাইমকে কান ধরে উঠবস করাচ্ছে। আগে বাচ্চা কি হয়েছে কিছুই দেখলাম না। আমি ও মিহি হাসতে হাসতে চলে আসলাম। গেটে এসে রিকশায় করে পার্কে চলে আসলাম। এই মুহূর্তে একটা বেঞ্চে বসে আছি। সকাল হওয়ার কারণে পার্কে তেমন লোক নাই। মিহি
তোমার থেকে অনেক বড় একটা বিষয় লুকিয়েছি। কি? এই তুই অন্য কাউকে ভালোবাসিস না তো? আরে না, ওই বিষয়ে না। তো কোন বিষয়টা লুকিয়েছো? বাদ দাও। আচ্ছা, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? মিহি আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরলো। আমিও ওকে জড়িয়ে ধরলাম। একটু পর টের পেলাম মিহি কাঁদছে। আমি ওর মুখটা ধরে তুলে বললাম, এই পাগলি, কাঁদছো কেন? তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে কেন? জানো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না? তাই বুঝি, কিন্তু তোমাকে সবসময় আমার পাশে রাখার ব্যবস্থা করার জন্যই তো আমাকে কিছুদিন তোমার থেকে দূরে থাকতে হবে। মানে বুঝলাম না। আরে পাগলি, তোমাকে বিয়ে করার জন্য তো আমাকে একটা চাকরি জোগাড় করতে হবে, না হলে তোমার কমিশনার বাপ তো আমাকে এনকাউন্টার করবে। এই ভালো হচ্ছে না, কিন্তু আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবা না। আচ্ছা, যা বলছিলাম মন দিয়ে শোনো কিন্তু। ওকে, তুমি বলো। আমি একটা চাকরি পেয়েছি আর তারই ট্রেনিং এর জন্য আমাকে এই জায়গায় যেতে হবে। কি? তুমি চাকরি পেয়েছো আর আমাকে বলনি? যাও, তোমার সাথে কথা নাই। আমি ওকে কোমর ধরে টান দিয়ে আমার কোলে এনে বসালাম। মিহি ছোটার চেষ্টা করছে, তাই পিছন থেকে ওর হাত ধরে কোমর দুই পাশ দিয়ে আমার সাথে চেপে ধরলাম। ছাড় বেটা ফাজিল, বজ্জাত, ধরবি না আমাকে, ছাড়, না হলে আমি চিৎকার করব। কি বললে? চিৎকার করবে? দেখি কেমন করে চিৎকার করো, আমিও একটু দেখি। মিহিকে আর বলতে না দিয়ে মুখ বন্ধ করে দিলাম। কিভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক ধরছেন, কিস করে। মিনিট খানেক পর ওকে ছেড়ে দিলাম। আর একটা কথা, কিস করার সময় প্রথম মিহি ছাড়ানোর চেষ্টা করলেও একটু পর রেসপন্স করতে শুরু করে। আমি ছেড়ে দিতেই মিহি আমার চুল ধরে আবার আমার ঠোঁটে হামলা করলো। চুল একটু বড় হয়েছে। এবারে প্রায় 5 মিনিট চললো। এটা কি হলো? জোরে জোরে শ্বাস নিচ্ছি। মাইয়া কিছু করতে পারে বাপরে। যা দেখলেন, বুঝলেন, অনুভব করলেন, তাই হলো। তাই? কিন্তু আমার তো পেট ভরেনি, আরো খেতে মন চাইছে। মিষ্টি একেবারে বেশি খেতে নেই, পরে মিষ্টির প্রতি অনীহা এসে যায়। এই মিষ্টি সারা জীবন খেলেও এর প্রতি কখনো অনীহা আসবে না। প্লিজ আর একবার। নো মানে না। মুরগি তোর মা। ওই ওই কি বললি? কই কিছু না তো। ওইটা তো একটা ছড়া, ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। আর যদি ভুল করেও বের হয় তাহলে? সরি, আর কখনো বের হবে না। ওকে, এখন বলো কি বলছিলে? ও হ্যাঁ, যা বলছিলাম, আমি যে জব পেয়েছি এটা কাল রাতেই ফ্যামিলিকে জানিয়েছি। তোমাকে কেমনে জানাবো? কেন, আমি কাল যাইনি তোদের বাসায়? গিয়েছিলে তো, কিন্তু তুমি ঘুমিয়ে পড়ার পরে সবাইকে জানিয়েছি। তাছাড়া তোমাকে তো এখন জানালাম। তুই কাল কেন আমাকে জানাসনি? তাহলে আমি ওখানে বাবার সাথে আমাদের বিয়ের কথা বলতাম। এ কেমন মেয়েরে বাবা, নিজের বিয়ের কথা নিজেই নিজের বাবাকে বলবে? আরে আমি আগে ট্রেনিং এ টিকবো, তারপর তো আমার চাকরি পাকা হবে। ওকে বলো, কি জব পেয়েছো? শোনো, কাউকে বলা নিষেধ, তারপরও তোমাকে বলছি, কেননা আমি তোমাকে ভালোবাসি। এই কথা কিন্তু ভুলেও আর কাউকে বলবা না, এমনকি তোমার বাবাকেও না, ঠিক আছে? আমি পুলিশে জব পেয়েছি আর কালই তার ট্রেনিং শুরু হবে। তাই আজ বিকালেই আমাকে চলে যেতে হবে। আর 9 মাস ট্রেনিং হবে। তারপর 3 মাস বিভিন্ন পরীক্ষা ও মিশন কমপ্লিট করতে হবে। 1 বছর পর আবার আমি এখানে চলে আসতে পারবো তোমার কাছে। এতক্ষণ চোখ বুজে একেবারে সবকিছু বলে দিলাম। কি ব্যাপার, কোনো আওয়াজ পাচ্ছি না কেন? চোখ খুললাম। চোখ খুলতে আমার গলা শুকিয়ে গেল মিহির চাহনি দেখে। চোখ দুটো টকটকে লাল, রাগে কপালের শিরা পর্যন্ত জেগে গেছে, হাত কাঁপছে। মিহির এমন রূপ দেখে তো আমি ভিজা বেড়াল হয়ে গেছি। হঠাৎই মিহি উঠে দাঁড়ালো। এরপর আমার শার্টের কলারে টান অনুভব করলাম। মিহির মুখের দিকে তাকিয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। এরপর আমার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। গেটের কাছে আসতেই সিকিউরিটি গার্ড এসে বলল, ম্যাডাম, কোনো প্রবলেম হয়েছে? কোনো বাজে ব্যবহার করছে এই অসভ্যটা? বলতে দেরি, কিন্তু গাল লাল হতে দেরি নেই। গার্ডটার কথা শেষ হতেই মিহি ওর 2 গালে 2টা মেরে দিল। আবার আমার কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। বাইরে এসে একটা রিক্সা নিল। রিক্সাওয়ালাকে আমার বাসার ঠিকানা দিয়ে বাসার সামনে নামিয়ে দিতে বলল। রিক্সা চলতে শুরু করছে। মিহি ওর বাবাকে ফোন করে ওর মাকে নিয়ে আমার বাসায় আসতে বলল। আবার আমার বাবাকেও সাথে ভাইকেও ফোন করে বাসায় চলে আসতে বলল। এদিকে আমার যায় অবস্থা, কিন্তু বুঝতে পারছি না আমার দোষটা কোথায়। কিছু সময় পর রিক্সা আমার বাসার সামনে এসে থামলো। দুইজনেই নামলাম। মিহি ভাড়াটা দিল। এরপর আমার কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। আজ একবার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। তাকিয়ে দেখলাম দরজার ওপাশে ভাবি দাঁড়িয়ে আছে। ভিতরে চোখ পড়তেই দেখি মিহির বাবা মা, আমার মা সোফায় বসে আছে। মিহি আবার আমাকে টানতে টানতে ওদের সামনে নিয়ে গেল। কি হয়েছে মা? এই বাদরটা আজকে আবার কি করছে? মিহি চুপ করে আছে আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি।
হ্যাঁ রে মা, কি হয়েছে? এমন ভাবে আমাদের এখানে আসতে বললি? বলছি একটু পর, সবাই আসুক তারপর। আর কে আসবে? আসলেই দেখতে পাবে। একটু পর বাবা আর ভাই আসলো। কি রে মা, কি হয়েছে? এমন জরুরি ভাবে ডাকলি যে? মিহি কিছু না বলে হাঁটতে হাঁটতে ডাইনিং টেবিলের কাছে গেল। সেখান থেকে ফল কাটা ছুরিটা এনে বলতে শুরু করলো, তোমার গুণধর ছেলে পুলিশের জব পেয়েছে এবং কালই নাকি ট্রেনিং শুরু হবে, 1 বছর পর ফিরবে। আর এই কথাটা ওই আমাকে এখন বলছে। তাছাড়া ওই নাকি আজ বিকেলেই রওনা দিবে। ওকে আমার বিশ্বাস নেই, ওই যদি ওখানে গিয়ে অন্য কাউকে ভালোবেসে ফেলে তখন আমার কি হবে? তাই আমি এখন আজ ওকে বিয়ে করতে চাই। তোমাদের কারো আপত্তি আছে? ছুরিটা ডান হাতে ধরে বাম হাতের উপরে রেখে বলল, মা, ছুরিটা ফেলে দে। মেঘ ট্রেনিং থেকে ফিরে আসলে তোদের বিয়ে ধুমধাম করে দিব। কোনো কথা না, এখনই আমাদের বিয়ে দিবে কিনা তাই বলতে বলছি, হ্যাঁ অথবা না। মিহি আমার কথাটা শোনো। আই, তুই চুপ কর। তোর মুখ দিয়ে যেন কোনো শব্দ বের না হয়। এতক্ষণ যেমন চুপ ছিলি তেমনই থাক। বাবা, আমি ওকে খুব ভালোবাসি। আমি কোনোভাবে ওকে হারাতে চাই না। প্লিজ তোমরা রাজি হয়ে যাও না। মিহি আমার বাবার কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আচ্ছা মা, কান্না থামা। আজই তোদের বিয়ে, তোকে আমার পার্মানেন্ট মেয়ে করে নিব। কি বলো মেঘের মা? আমি তো সেই প্রথম দিন থেকে ওকে আমার মেয়ে করে নিয়েছি। কিন্তু মিহিমা, বিয়ে দিতে চাইলেই তো আর হয় না। তাছাড়া বিয়ের জন্য যা যা প্রয়োজন তার কোনো কিছুরই জোগাড় করা হয়নি। আব্বুর কথা শুনে মিহি কি যেন চিন্তা করে বলল, আব্বু, উকিল আঙ্কেলকে ফোন করে রেজিস্ট্রি পেপার নিয়ে আসতে বলো জলদি। মা রে, একবার যা বলছি তাই করো। বিয়ে আজ হবে মানে আজই হবে। এরপর মিহির বাবা মানে আমার হবু শ্বশুর মশাই কাকে যেন ফোন করে রেজিস্ট্রি পেপার নিয়ে আমাদের বাসায় আসতে বলল। অন্যদিকে মিহি নাইমকে ফোন করে আধা ঘন্টার ভিতরে আমাদের বাসায় আসতে বলল। ওদের এত সব কথা কাহিনী সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। 20-25 মিনিট পর দীপ্ত আসলো, নাইম আর বন্ধুরা আসলো। আরো প্রায় 5 মিনিট পর একটা লোক আসলো। দেখেই বুঝতে পারলাম লোকটা একটা উকিল। আমি সোফায় বসে মাথায় হাত দিয়ে বসে ভাবছি আজকে কি কি ঘটেছে আমার সাথে। ওরা সবাই কিছু একটা নিয়ে কথা বলছে। পাশ থেকে শব্দ আসছে, কিন্তু আমার কানে শব্দ আসলেও আমার সেদিকে কোনো খেয়াল নেই। বসে বসে চিন্তা করছি, এমন সময় কেউ এসে আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে গেল। পারফিউম থেকে বুঝলাম এটা মিহি। এই মুহূর্তে কলম হাতে দাঁড়িয়ে আছে সিগনেচার করার জন্য, আর আমাকে চারপাশ দিয়ে ঘিরে আছে সবাই। সামনে মিহি দাঁড়িয়ে রাগে ফুঁসছে, যেন কোনো রাগী সারকে লাল কাপড় দেখিয়ে দিয়েছে, আর সেই কাপড়টা স্বয়ং আমি নিজেই। কি হলো? তাড়াতাড়ি সাইন করো। কই, শুনতে পাও নাই? ওই, আমার মেয়ের কথা কানে যায়নি? জলদি করে সাইন করে দে। আমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছি। বাবা, রেজিস্ট্রি পেপারে সাইন করে দে, হয়ে গেছে। হ্যাঁ মেঘ, জলদি সাইন করে দাও তো। এই, তোর কানে এতগুলো লোকের কথা ঢুকছে না? মিহি আবার আমার শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে মিহি সোফায় রাখা সেই ছুরিটা এনে আমার সামনে দাঁড়ালো। 5 সেকেন্ড সময় দিলাম, এর ভেতর যদি সাইন না করিস তো আমার হাত কেটে ফেলবো। বলে আবার ছুরিটা ওর হাতের উপর রাখলো। এত কিছুর মাঝে আমি একটা কথা বলিনি। এবার মিহির কথা শুনে মা তো খেপে গেছে আমার উপর। তাছাড়া এই মেয়ের উপর কোনো বিশ্বাস নেই। হাত কাটতে একবারে বেশি 2 বার ভাববে না। তাই কাপা কাপা হাতে সিগনেচার করে দিলাম। ব্যাস, হয়ে গেল রেজিস্ট্রি বিয়ে। কারণ মিহি আগে সাক্ষী হিসেবে আমার আর ওর নিজের বাবার সিগনেচার করিয়ে নিয়েছিল। তারপর নিজে সিগনেচার করে পেপারটা আমাকে দেয় সিগনেচার করার জন্য। ধাক্কা একটা না একটা সামলাতেই মিহি আমাকে আরেকটা ধাক্কা দিল। আমি রেজিস্ট্রি পেপারে সাইন করে আবালের মতো দাঁড়িয়ে আছি। কি করব, উপস্থিত সবাই ফ্যামিলির লোকজন, তারপর বাবা মা, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি সাইন করে দেওয়ার সাথে সাথেই মিহি পেপারটা টান দিয়ে নিয়ে নেয় এবং ওর উকিল আঙ্কেলকে দিয়ে দেয়। এরপর মিহি এসে আমাকে জড়িয়ে ধরে। ভালোভাবে বুঝতে পারলাম মিহি কাঁদছে। একটু পর নিজেই আমার বুক থেকে উঠে এই জলদি করে সকলের দোয়া নাও বলে আমার হাত ধরে প্রথমে আমার বাবার সঙ্গে নিয়ে গেল। এরপর এক এক করে সকলকে সালাম করে দোয়া নিলাম। সব শেষে নাইমের কাছে গেল। মিহি নাইমকে সালাম করলো, কিন্তু আমি দাঁড়িয়ে আছি। ওই, আমাকে সালাম কর। শালার মুখে বিজয়ের হাসি। এতক্ষণ হালাই মজা লুটছে। যা ভাগ হালা, তোর দোয়া লাগবে না আমার। সবাইকে সালাম করার পর আম্মু, আমরা উপরে যাচ্ছি, কেউ ডিস্টার্ব করবা না। মিহি আমার মা মানে ওর শাশুড়ি মাকে বলল, হ্যাঁ আচ্ছা। এই চলো উপরে যাই। না, আমি যাব না। কি বললি? যা শুনছো তাই। আম্মু, ওই, আমার মেয়েটা যা বলবে তাই করবি। উল্টো পাল্টা কিছু করলে তোর খাবার বন্ধ। আম্মু, ওই চল।
মিহি সকলের সামনে আমার শার্টের কলার ধরে টেনে উপরে নিয়ে গেল। সোজা আমার রুমে এসে আমার কলার ছেড়ে দরজা আটকে দিল। আমি মিহির দিকে তাকিয়ে দেখি মিহি দরজা আটকে ওড়নাটা কোমরে বাঁধলো। তারপর আমার দিকে এগিয়ে আসছে। দেখে বোঝা যাচ্ছে এখনো আমার উপর রেগে আছে। আমি বুঝতে পারছি আমাকে ধরতে পারলে নিশ্চিত খবর করে ছাড়বে। মিহি আমার দিকে এগোচ্ছে, আমি পিছে যাচ্ছি। এমন করতে করতে হঠাৎ আমি বিছানায় পড়ে যাই। আমি বিছানায় পড়তে মিহি দৌড়ে এসে আমার বুকের উপর বসলো। আমি ওকে উঠাতে গেলে 2 হাত দিয়ে আমার হাত দুটো চেপে ধরলো। আমি ওর রাগী চোখের দিকে তাকিয়ে ভয়ে চুপ করে গেলাম। তখন কি বলছিলি? আমার মুখের উপর না করলি কেন? ওই আমি কিছু করি নাই তো। এবারের মতো ছেড়ে দাও, আর কখনো তোমার কোনো কথাই না করবো না, প্লিজ। না, এত সহজে তোকে ছাড়বো না। আমাকে না জানিয়ে যেই কাজ করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। হ্যাঁ, শাস্তি? কিসের শাস্তি? এই আমি না তোমার একটা মাত্র আদরের জামাই, আমাকে তুমি শাস্তি দিতে পারবে? কেন পারবো না? এই দেখ। বলেই আমার ঠোঁটের উপর আক্রমণ করলো। আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু বলতে দিল না। মিহি কিস করছে কম, আমার ঠোঁটের উপর অত্যাচার করছে বেশি, মানে ঠোঁটে কামড় দিচ্ছে। আমি ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারতেছি না। যেই ছাড়াতে চাচ্ছি অমনি ঠোঁট কামড়ে ধরছে। হঠাৎ করে যেন মিহি বাগিনী হয়ে উঠেছে। মিনিট খানেক পর আমার শ্বাস নিতে পারছি না, তাই ছটফট করতে লাগলাম। আমার অবস্থা দেখে মিহি আমাকে ছেড়ে দিল, কিন্তু বুকের উপর থেকে নামলো না। আর একটু হলে তো মরেই যেতাম। এমনভাবে কেউ ঠোঁটে কামড় দেয়? আমি দেই। বলেই আবার আক্রমণ করলো। এবার শুধু কিসি সীমাবদ্ধ থাকলো না, বলতে লজ্জা করছে বাকিটা ইতিহাস। আবার ইতিহাস বইতে খুঁজতে যায় না। এখন মিহি আমার বুকে শুয়ে আছে। শুয়ে শুয়ে ভাবছি কয়েক ঘন্টায় পুরো জীবনটা একটা অন্যরকম মোড় নিয়েছে। কারো জীবন এখন আমার জীবনের সাথে বাধা হয়ে গেছে। সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ। এখন সে আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গী। সবকিছু মনে করে কেমন যেন ভালো লাগছে, আবার লজ্জাও লাগছে। একটু আগে যা হয়ে গেল, এর মাঝে মিহি আমার বুকেই ঘুমিয়ে গেছে। আমিও এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙার পর ফোনটা হাতে নিয়ে টাইম দেখি, সন্ধ্যা হয়ে গেছে। মিহি এখন আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে আগেও দেখেছি। ওকে এই অবস্থায় দেখে মন চাচ্ছে যেন বসে ওকে দেখেই যাই, কিন্তু হঠাৎই আমার মনে পড়ে গেল আজকে আমাদের যাওয়ার দিন। তাই মিহিকে সাবধানে বুক থেকে নামিয়ে বালিশে শুয়ে দিলাম যেন ঘুম না ভাঙে। তারপর বাথরুমে চলে আসলাম ফ্রেশ হতে। সবকিছু গোছগাছ করে একেবারে নিচে নামলাম। উদ্দেশ্য খাবার খেয়ে রওনা দিব। নিচে আসতেই, কি ভাই, কেমন দিল? তোমার তো ভালোই এক্সপিরিয়েন্স আছে, বুঝে নাও। তবে এইটুকু বলতে পারি, তুমি প্রথমবার ভাইকে যেমন দিয়েছিলে তার থেকে কয়েকগুণ বেশি দিয়েছে। আমিও কম চাই না। ভাবি লজ্জা পেয়ে চলে গেল। এরপর মাকে খাবার দিতে বললাম। সবাই বিভিন্ন কথা বলতে লাগলো, সাথে কিছু উপদেশ ফ্রি। হঠাৎই কেউ আমার কোলে বসে পড়ল এবং আমার হাত ধরে লোকমাটা নিজের মুখে নিয়ে নিল। এরপর আমার বুকে ঠেস দিয়ে চোখ বন্ধ করে চিবোতে লাগলো। চুলের স্মেলেই বুঝে গেলাম মিহি, তাই চুপ করে রইলাম। আশেপাশে তাকিয়ে দেখি সবাই হা করে আছে। মিহির কাণ্ড দেখে আর মিটিমিটি হাসছে। আমি তো লজ্জায় পড়ে গেলাম। কখনো এমন অবস্থার শিকার হইনি। লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। মিহি খাবার খেয়ে যেই চোখ খুলল, সামনে তাকিয়ে দেখে তার বাবা, মানে আমার শ্বশুরজি। এরপর আশেপাশে তাকিয়ে দেখে 2 ফ্যামিলির সবাই আছে। মিহি লজ্জা পেয়ে 2 হাতে আমার গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকালো। মিহির এমন কাজে সবাই শব্দ করে হেসে উঠল। এরপর এক এক করে সবাই উঠে গেল। ভাবি যাওয়ার সময়, ভাই, আমার যাকে পেট পুরে খাইয়ে দিও, যেন 1 বছর থাকতে পারে। বলে হাসতে হাসতে চলে গেল। এই যে রাগিনী, উঠো, সবাই চলে গেছে। এই মিহি উঠো, পরে আমার দেরি হয়ে যাবে। হঠাৎ মনে হলো মিহি ফোপাচ্ছে, তার মানে মিহি কাঁদছে। আমি মিহির মুখটা বুক থেকে তুললাম। আমার ধারণাই ঠিক, মিহি কাঁদছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে দিয়ে বললাম কথাটা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, এক মুহূর্তও না। বলে আমাকে ঝাপটে ধরে আমার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আরে পাগলি, মাত্র 1 বছরের জন্যই তো। তাছাড়া 1 বছর পর আমি ফিরে আসলে সারা জীবনের জন্য আমি তোমার। মিহি কিছুতেই মানতে চাইছে না। অনেক বুঝিয়ে মিহিকে মানাতে হলো। এমনকি আমার ফ্যামিলি প্লাস মিহির ফ্যামিলির সবাই মিলে মিহিকে বোঝাতে হয়েছে। সবার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমার লেট হবে জেনে নাইমার বাকি সবাইকে চলে যেতে বলে, কিন্তু ওই আমার জন্য থেকে যায়। শ্বশুরের গাড়িতে বসে আছি আমি, মিহি ও নাইম। শ্বশুরজি গাড়ি চালাচ্ছে।
আমরা পিছনে বসে আছি, মিহি আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে, থামার কোনো নামগন্ধ নেই। আমি ওকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করছি। নাইম আমাদের দিকে একদিনে তাকিয়ে আছে। আমি বাম হাত দিয়ে ওর মাথার পিছনে একটা থাপ্পড় দিলাম। কি হলো এটা? শালা, একদম আমাদের ভালোবাসায় নজর দিবি না, ওই দিকে ফিরে বস। যা ভাগ হালা, তাকাবো না তোদের দিকে। আমি আমার শ্রাবণের সাথে কথা বলি। তাই কর, তবে ভুলেও আমাদের দিকে তাকাবি না। একসময় বাস স্ট্যান্ডে চলে আসলাম, মিহি এখনো আমাকে ছাড়ে নাই। নাইম গাড়ি থেকে নেমে শ্রাবণীর সাথে কথা বলছে। শ্বশুরজি বাসের টিকিট কাটতে গেছে। মিহির মুখ ধরে ওকে বুক থেকে উঠালাম। মিহি, কিছু কথা বলছি, মন দিয়ে শোনো। তুমি এখন আর আগের মতো নেই। আগে একটা পরিবারের অংশ ছিলে, কারোর মেয়ে, কারোর বোন ছিলে, কিন্তু এখন তুমি আরো একটা পরিবারের অংশ। এখন তুমি কারোর স্ত্রী, কারোর বৌমা, কারোর যা। এখন তুমি দুইটা পরিবারের অংশ। তুমি এখন আগের মতো চলতে পারবে না। তাছাড়া আমি, নাইম বা আমাদের ফ্রেন্ডরা কেউই এখানে থাকবো না। তাই তোমার কোনো বিপদে আমাদের কেউই আসতে পারবে না। তাই এমনভাবে চলবে যাতে আমাদের পরিবারের মান সম্মান ঠিক থাকে এবং নিজে যেন কোনো বিপদে না পড়ো। এখন থেকে তোমাকে সকল বাজে অভ্যাস ত্যাগ করতে হবে। আর কোনো বিপদে পড়লে আগে ফ্যামিলির সবাইকে জানাবে, নিজে কোনো সিদ্ধান্ত নিবে না। মাত্র তো একটা বছর, দেখতে দেখতে চলে যাবে। একটা বছর একটু কষ্ট করো, সারা জীবন আমরা সুখী থাকবো। বলে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ওর কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে দেখি নাইম ও শ্বশুরজি দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গেলাম। শ্বশুরজি আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। এমন সময় মিহি এসে আবার আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আশেপাশে তাকিয়ে দেখি অনেকেই আমাদেরকে দেখছে। আমি দ্রুত মিহিকে গাড়িতে নিয়ে গেলাম। মিহি এমন পাগলামি করে না। পাগলি, তোমাকে একটু আগে বললাম, ফ্যামিলির সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ করবে না। ওইখানে তোমার বাবা দাঁড়িয়ে আছে। তাছাড়া আমাদের বিয়ে হয়েছে, সেটা যেভাবেই হোক ফ্যামিলি মেম্বার ছাড়া কেউই জানে না। তুমি যদি এখন যেখানে সেখানে কাউকে জড়িয়ে ধরো, তাহলে লোকে নিশ্চয়ই তোমাকে ভালো কিছু বলবে না। তোমার সম্পর্কে মানুষের মনে একটা খারাপ ধারণা জন্মাবে, সাথে তোমার ফ্যামিলির সম্পর্কেও। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? একটা বছর একটু ধৈর্য ধরো, কষ্ট করে। এরপর কোনো কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। এই মিহি, এই শোনা, তাকাও আমার দিকে। মিহি আমার দিকে তাকালো। আমি ওর চোখ মুছে দিলাম। আমি 1 বছরের জন্য তোমার থেকে দূরে চলে যাচ্ছি। যাওয়ার আগে কি একটিবারের জন্য তোমার ওই রাগী মুক্তি দেখতে পাবো না? কি আর করা, বউ তো আমার মনের কথা বুঝে না। দেখি ওখানে গিয়ে আর কাউকে পাই কিনা। বলে গাড়ি থেকে নামতে নিলাম, কিন্তু নামতে পারলাম না। মিহি আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে আবার বসিয়ে দিল এবং আমার মাথার পিছনে হাত দিয়ে শক্ত করে ধরে আমার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। এমনভাবে কিস করছে যেন কিস না, আমার ঠোঁট কামড়ে খেয়ে ফেলতে চাইছে। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলাম, কিন্তু পারছি না। যেই ছাড়াতে চাইছি অমনি কামড় দিচ্ছে। মিনিট খানেক পর ছেড়ে দিল। আর কখনো এই মুখে কারো নাম নিবি না। এরপরে অন্য কারো নাম মুখে নিলে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। এবার আমি ওকে শক্ত করে ধরে ওর ঠোঁটে আক্রমণ করলাম। মিনিট খানেক পর ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে, মনে থাকবে সোনা, নিজের ফ্যামিলির সকলের খেয়াল রাখবে আর ভালো করে লেখাপড়া করবে। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে নেমে পড়লাম। জানি এখন কান্না করবে আর আমি ওর কান্না দেখতে পারবো না। সোজা গাড়িতে এসে নিজের সিটে গিয়ে বসলাম। এখন নিজেরই কান্না পাচ্ছে। কি করে থাকবো সবাইকে ছেড়ে? পরপরই নাইম আসলো। ওর সিট আমার পাশেই। নাইমেরও মন খারাপ। তাছাড়া ফোন রেখে আসছি, ওখানে ফোন ব্যবহার করা নিষেধ। এসব বিভিন্ন জিনিস চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে গেলাম। হেল্পারের ডাকে ঘুম ভাঙলো। সকাল হয়ে গেছে। বাস থেকে নেমে আরো 1 ঘন্টা জার্নি করে ট্রেনিং সেন্টারে পৌঁছালাম। ওখানে গিয়ে হারামিগুলোর সাথে দেখা হলো। এরপর ফ্রেশ হয়ে সবাই মিলে আশেপাশে ঘোরাঘুরি করলাম। কাল থেকে ট্রেনিং শুরু হবে। রাতে ডিনার করে যে যার ক্যাম্পে গিয়ে ঘুমালো। আমি শুয়ে এদিক ওদিক মোড়ামুড়ি করছি। ঘুম যেন আজ আর আসছে না। সকলের কথা মনে পড়ছে, বিশেষ করে মিহির কথা। না জানি সে কি করছে। এভাবে দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। আজকে আমাদের ট্রেনিং শেষ হলো। এভাবে একটু আগে আনুষ্ঠানিকভাবে সম্মানী দিয়েছে আমাদেরকে, প্লাস শপথ পাঠ করিয়েছে। সকলের হাতে এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে। আমাদের টিমের লিডার আমি। এটার নাম। আমরা সবাই আমাদের ক্যাম্পে ফিরে আসলাম। ফ্রেশ হয়ে
সবাই মিলে ঘুরতে বেরোলাম। ঘোরাঘুরি শেষে মার্কেটে গেলাম। সেখান থেকে ফোন ও ফ্যামিলির সকলের জন্য জামা কাপড় নিলাম। ক্যাম্পে ফিরে ফ্রেশ হয়ে আব্বুর কাছে ফোন দিলাম। 1 বছরে মাত্র 3 বার কথা হয়েছে সকলের সাথে। আব্বু ফোন রিসিভ করলো। আব্বু, কেমন আছো? কে? মেঘ। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোমার আশেপাশে আম্মু, ভাবি, মিহি কেউ আছে নাকি? না, আমি তো এখন কলেজ মোড়ে আছি। কেন, কি হয়েছে? আর এটা কার নাম্বার? এটা আমার নাম্বার। আজই নিয়েছি। আমাদের ট্রেনিং শেষ, কাল বাসায় ফিরবো। আমি এখনই বাসায় গিয়ে ওদের সবাইকে বলছি। আরে না না, সবাইকে সারপ্রাইজ দিব। কাউকে জানাবে না। ভাইকে কাল ছুটি নিতে বলবা। আর একটা কথা, কি? আমি একটা বাইক কিনবো। আমার কাছে কিছু আছে আর কিছু লাগবে। আমার অ্যাকাউন্টে কিছু টাকা ডিপোজিট করে দাও। আচ্ছা, একটু ওয়েট কর। 1 ঘন্টার ভেতরেই তোর অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। ওকে, রাখছি। সাবধানে চলাফেরা করবে। হুম। ফোন রেখে হারামিদের কাছে গেলাম। সবাই ফোন কিনেছে, তাই সবাই ফোনে কথা বলছে। কেউ মা বাবার সাথে, কেউ গার্লফ্রেন্ডের সাথে। সকলের কথা বলা শেষে সবাইকে জানালাম একটু পরে আবার মার্কেটে যেতে হবে আমার বাইক কেনার জন্য। আমার কথা শুনে হারামিরা আবার ওদের বাবার কাছে ফোন দিয়ে টাকা চাইলো। এরপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। ঘন্টা 2 পর সবাই আবার মার্কেটে গেলাম। বাইক কিনে রেস্টুরেন্ট থেকে ডিনার করে জলদি জলদি ফিরে আসলাম। শোন, সবাই গিয়ে ঘুমিয়ে পড়বি। আর রাত 2:30-এ অ্যালার্ম দিয়ে রাখবি। 3টার দিকে রওনা দিব। আর তোরা যদি সকালে রওনা দিতে চাস তাহলে কিছু বলার নেই। ওই হারামি চুপ, সবাই একসাথে যাব। ওকে, যে যার ক্যাম্পে যা। এরপর সবাই যে যার ক্যাম্পে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কাল একেবারে কলেজে যাব মিহির ক্লাস চলাকালীন। সেখানে গিয়ে মিহিকে সারপ্রাইজ দিব। তারপর ওকে নিয়ে বাসায় যাব। পরিকল্পনা মাফিক রাত 3টার দিকে যার যার বাইকে করে রওনা দিলাম। সকাল 10:30টার দিকে কলেজে পৌঁছালাম। মাঝে একটা হোটেলে ব্রেকফাস্ট করেছি। কলেজ কেটে গিয়ে হর্ন দিচ্ছি কিন্তু খুলছে না। আমার কেমন যেন লাগছে। মন বলছে মিহির কোনো প্রবলেম হয়েছে। আমি তাড়াতাড়ি করে নাইমকে শ্রাবণীর নাম্বারে কল দিতে বললাম। বাইক সাইডে দাঁড় করিয়ে আমি নাইমের থেকে ফোনটা নিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। কয়েকবার ট্রাই করার পর রিসিভ করলো। নাইম, নাইম ওরা মিহির। শ্রাবণী, আমি মেঘ বলছি। কি হয়েছে আমার মিহির? আর কোথায় তোমরা? ভাই, আমরা লাইব্রেরিতে। কলেজের ভিপি এর ভাই মাহির সাথে ঝামেলা করছে। কি? গেটের দারোয়ান কই গেছে? গেট খুলছে না কেন? ভাইয়া, গেট ওদের লোক বন্ধ করে দিয়েছে। জলদি আসেন, না হলে ওরা মিহিরকে কোনো বড় ক্ষতি করে দিবে। ওকে, আমি আসছি। ফোন নাইমকে দিয়ে জলদি করে আমার বাইকের কাছে গেলাম। তারপর ব্যাগ থেকে গান বের করে সাইলেন্সার লাগিয়ে নিলাম। সাথে 2টা এক্সট্রা ম্যাগাজিন নিলাম। 3টা ম্যাগাজিনে 17টা করে মোট 51টা বুলেট আছে। ওরাও আমার দেখা দেখি নিজেদের গান বের করে লোড করে নিল। আমি ভিতরে যাচ্ছি, তোরাও আমার পিছে পিছে আয়। গানটা কোমরে গুজে গেট টপকালাম। গেট টপকে দেখি গেটের পাহারায় 7 জন রয়েছে। আমি ওদের সকলের 2 হাঁটুতে একটা একটা করে গুলি করে দিলাম। আমার পিছনে নাইম আসছিল। এদেরকে 2 জনে সামলা, যেন কারো মুখ থেকে শব্দ বের না হয় বলে আমি লাইব্রেরির দিকে দৌড় দিলাম। লাইব্রেরির কাছে গিয়ে গানের ম্যাগাজিন বদলে নিলাম। এরপর ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে যা দেখলাম তাতে আমার রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কারণ পুরো 13টা ছেলে মিহিকে গোল করে ঘিরে ঘুরছে। তার ভিতরে একজন মিহির ওড়না ধরে টানছে। মিহি ওড়নার অন্য প্রান্ত ধরে আছে। আর লাইব্রেরির সকলে এই দৃশ্য উপভোগ করছে। আমি চিৎকার করে ডাক দিলাম, মিহি। মিহি ওড়না ছেড়ে একটা ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। অজর ধারায় কান্না করছে। আমাকে এমনভাবে জড়িয়ে ধরছে যেন নিজের সুরক্ষিত স্থানে পৌঁছে গেছে। ওরা ওরা আমার সাথে। চুপ, কিছু বলতে হবে না, শুধু দেখো ওদের কি অবস্থা করি। ওই, তুই কে বে? আমাদের শিকারে ভাগ বসাচ্ছিস? যে ছেলেটা মিহির ওড়না ধরে টানছিল সেইটা বলল আমাকে। আমি রাগ কন্ট্রোল করতে না পেরে কোমর থেকে গানটা বের করে ওর 2 পায়েরই 3টা জয়েন্টে 3টা করে গুলি করলাম। এটা দেখে বাকি ছেলেগুলো প্লাস লাইব্রেরিতে উপস্থিত সবাই লাইব্রেরি থেকে বেরোনোর জন্য ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কেউ বেরোতে পারলো না। কারণ গেটে আমার বন্ধুরা গান হাতে দাঁড়িয়ে আছে। এদিকে যাকে গুলি করছি
সে চিৎকার করে কান্না করছে। আমি শার্ট পরেছিলাম, শার্টটা খুলে মিহির শরীরে জড়িয়ে দিলাম। এরপর মিহিকে ছাড়িয়ে ওই ছেলেটার কাছে গেলাম। ওর মুখের ভিতরে গান ভরে বললাম, চুপ, মুখ দিয়ে শব্দ বের হলে সোজা উপরে পাঠিয়ে দিব। ওই এর সাথে আর কে কে ছিলি আমার সামনে এসে দাঁড়া। আমার যদি তোদেরকে খুঁজে বের করতে হয়, তবে তোদের খুঁজে বের করতে যতটুকু সময় লাগবে ওইটুকুই তোদের আয়ু। খুঁজে বের করতে পারলে কোনো কথা বলার সুযোগ পাবি না। আমার কথা শুনে সবগুলো ভিড়ের মাঝ থেকে ছুটে এসে আমার পায়ে পড়ল। ভাই, আমাদের মাফ করে দেন, আর জীবনেও এমন ভুল হবে না। ওই চুপ, মাফ করব কি করব না পরে দেখা যাবে। আগে তোদের টিমের সকল সদস্যদের ক্যাম্পাসে ডাক। একজন বাকি থাকলে তোদের সকলের প্রাণের ঝুঁকি আছে। বলে যাকে গুলি করেছিলাম ওর পা ধরে টানতে টানতে ক্যাম্পাসে নিয়ে গেলাম। ওই হালাই তো যন্ত্রণায় চিৎকার করছে। ওর এই চিৎকার আমার রাগের মাত্রা আরো বাড়িয়ে তুলছে। মারলাম ওর মিড পয়েন্টে এক লাথি। এক গগন বিদারী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। নাইম, যা, প্রিন্সিপাল আর ভিভিকে ধরে নিয়ে আয়। নাইম ও রাকিব গেল তাদেরকে আনতে, আর আমি পানি মেরে ছেলেটার জ্ঞান ফিরালাম। সে শুয়ে কাতরাচ্ছে। কিছুক্ষণ পর শুধু প্রিন্সিপালকে নিয়ে ফিরে আসলো। প্রিন্সিপাল এসে দেখে ছেলেটার প্যান্ট সম্পূর্ণ রক্তে ভিজে গেছে এবং শুয়ে কাতরাচ্ছে। ওর এই অবস্থা দেখে প্রিন্সিপাল রেগে গেল এবং দৌড়ে ছেলেটির কাছে গেল। তোর এই অবস্থা কে করেছে বাবা? শুধু বল আমাকে, তারপর দেখ তার কি করি। কিন্তু ছেলেটা শুধুই কাঁদছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে, কোনো কথা বলছে না। এই, ওর এই অবস্থা কে করেছে? আমি করছি। ইউ বাস্টার্ড, তুই জানিস ওকে? ও আমার ভাইয়ের ছেলে। তোকে তো আমি... বলে আমার কাছে এসে আমাকে থাপ্পড় মারতে গেল। আমি ওনার হাতটা ধরে ফেললাম। হাতটা ঝাড়ি দিয়ে ফেলে দিয়ে উল্টো সর্বশক্তি দিয়ে ঠাস ঠাস করে একটা থাপ্পড় দিলাম। উনি মাটিতে পড়ে গেল। চুপ করে ওই জায়গায় বসে থাক। ওই যা করেছে তার সত্ত্বেও এখনো বেঁচে আছে, ওইটা ওর ভাগ্য। আর তোর প্রিন্সিপালগিরি বের করছি আজ। প্রিন্সিপাল থাপ্পড় খেয়ে একে তো সামলাতে পারেনি, তার উপর ক্যাম্পাসের সকল স্টুডেন্টদের সামনে লজ্জায় অপমানে উনি একেবারে চুপ করে গেলেন। নাইম, যা তো সব সারপ্লাস স্টুডেন্টদের ক্যাম্পাসে ডেকে নিয়ে আয়। এরপর ওদের টিমের সকলের ফ্যামিলিকে ফোন করে কলেজে ডেকে নিয়ে আসলাম। এরপর ওরা আজ পর্যন্ত যে সকল অপরাধ করছে সব স্বীকার করতে বললাম উপস্থিত সকলের সামনে। সব শেষে দেখা গেল ওরা ড্রাগসের ব্যবসা করে, সাথে বেশ কয়েকটা রেপ কেসও আছে ওদের নামে। সব কিছু শেষে জানতে পারলাম ওদের লিডার এই কলেজের ভিপি। তাছাড়া ওরা যতগুলো রেপ কেসের সাথে জড়িত সবগুলো থেকে ছাড়া পেয়েছে কলেজের প্রিন্সিপালের জন্য। ওরা যখন নিজেদের সকল অপরাধ স্বীকার করছে তখন কোথা থেকে ভিপি আসলো? ভিড় কাটিয়ে যখন সামনে আসলো দেখে সবাই নিজেদের অপরাধ স্বীকার করছে, এমনকি ভিপি অপরাধগুলো বলে দিচ্ছে। রাকিব ওদের সামনে বসে রেকর্ডার ধরেছিল, তাই ভিপি তেড়ে গেল ওর দিকে, গিয়ে লাথি দিয়ে ওকে চেয়ার থেকে ফেলে দিল। আবার মারতে গেলে ওর ডান পায়ে একটা গুলি ছুড়লাম। এরপর ওর শরীরের সকল গুরুত্বপূর্ণ অঙ্গে গুলি করে ম্যাগাজিনটা খালি করে দিলাম। শেষ গুলিটা ওর কপালে করলাম। এটা দেখে অনেকে জায়গায় অজ্ঞান হয়ে গেল। ক্যাম্পাসে নীরবতা ছেয়ে গেল। এরপর ওদের সকলকে জেলে পাঠিয়ে দিলাম সারা জীবনের জন্য, সাথে প্রিন্সিপালকেও। যতদিন বেঁচে থাকবে কোনো কারোর সাথে দেখা করতে পারবে না, এমনকি ফ্যামিলির কারোর সাথেও নয়। বাকি জীবনটা জেলে বসিয়েই কাটিয়ে দিতে হবে, কেননা আমি চাকরির আগেই সিনিয়র অফিসারদের দিয়ে আমার দেওয়া চুক্তিপত্রে সাইন করিয়ে নিয়েছিলাম। সেখানে আমার শাস্তি দেওয়ার বিষয়টিও ছিল। ওদের সকল স্বীকারোক্তি রেকর্ড করেছিলাম, তার 3 কপি করে। 1 কপি কমিশনার স্যারের মাধ্যমে সিনিয়র অফিসারদের কাছে পাঠিয়ে দিলাম, 1 কপি নিজেদের কাছে রেখে দিলাম, আর 1 কপি ওদের ফ্যামিলিকে দিয়ে দিলাম। সবকিছু কমপ্লিট করতে করতে রাত হয়ে গেল। এতক্ষণে মিহি আমার সাথেই ছিল, কখনো আমাকে জড়িয়ে ধরে বা কখনো আমার হাত জড়িয়ে ধরে। বেচারি অনেক ভয় পেয়ে গেছে। তারপর সবকিছু শেষ করতে করতে রাত 10টা বেজে গেল। মেঘ, চলো, আজ তোমরা আমাদের বাসায় যাবে। না বাবা, আজ না, 1 বছর ফ্যামিলির কারোর সাথে দেখা হয়নি, তাই আগে বাসায় যাব, পরে একদিন যাব বলে আমি মিহিকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বেচারি সেই থেকে কেঁদেই চলেছে, থামছেই না। বাইকে বসেও আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। সত্যি খুব ভয় পেয়ে গেছে। আসলে ওর সাথে যা হয়েছে তাতে যে কোনো মেয়েই ভয় পেয়ে যাবে। তাছাড়া আমি যদি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে ভুলটা আমারই। ওকে যদি শান্তশিষ্ট না হতে বলতাম, যদি সেই আগের মতো রাগী প্লাস গুন্ডি থাকতো, তাহলে ওর দিকে কেউ চোখ তুলে তাকাবার সাহস পেত না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই
সেকেন্ডের ভিতর দরজা খুলে গেল। দরজা খুলে আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কপালে সারা মুখে চুমু দিতে থাকলো, সাথে কান্না করছে। আমিও আম্মুকে জোরে জড়িয়ে ধরলাম। আম্মু, আমি চলে আসছি তো, আর যাব না তোমাদের ছেড়ে। আচ্ছা এখন ছাড়ো আর মিহিকে নিয়ে ঘরে যাও। আমি মিহির কথা বলতেই আম্মু মিহির দিকে খেয়াল করলো, আমাকে ছেড়ে মিহির কাছে গেল। কি হয়েছে আমার মেয়েটার? চোখ মুখের এমন অবস্থা কেন? আচ্ছা এসব বাদ দাও তো, আগে ওদের ভিতরে আসতে দাও। যা, তোরা গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি ভিতরে গিয়ে সবার কাছে ভালো মন্দ জিজ্ঞেস করে মিহির দিকে একবার তাকিয়ে রুমের দিকে রওনা দিলাম। মিহিও আমার পিছন পিছন আসতে লাগলো। রুমে এসেই শরীরটা বিছানার উপর এলিয়ে দিলাম। মিহি এসে ব্যাগটা রেখে সোজা ওয়াশরুমের দিকে যেতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। তারপর আমিও ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। মিহি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করতে গেল। আমি দৌড়ে গিয়ে দরজায় হাত দিলাম। মিহি দরজার আড়াল থেকে মুখ বের করলো। আমাকে দেখে দরজা খুলে ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে নিল। আমি দেওয়ালে হাত দিয়ে ওকে বাধা দিলাম। মিহি মাথা নিচু করে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আমাকে ভিতরে যাওয়ার পথ করে দিল। আমি জলদি করে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করার শব্দ শুনে মিহি আমার দিকে তাকালো। আমি বেশ ভালো করে বুঝতে পারছি মিহি আমার উপর অভিমান করে আছে। আমি ওর দুই পাশে দুই হাত রেখে, কি কথা বলবেন আমার সাথে? মিহি সে আগের মতো মাথা নিচু করে চুপ করে আছে। আচ্ছা কথা দিচ্ছি, আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না, গেলেও তোমাকে সাথে করে নিয়ে যাব। আবারও চুপ। এবার ওর থুতনি ধরে মাথাটা উঁচু করে ধরলাম। মিহি তাকাও আমার দিকে, আমি বলছি তাকাও আমার দিকে, চোখে চোখ রেখে তাকাও। মিহি এবার কিছুটা কেঁপে উঠল এবং চোখ তুলে চাইলো আমার দিকে। কিছু দেখতে পাচ্ছ আমার চোখে? দীর্ঘ 1 বছর তোমাকে দেখতে পারিনি, তোমার ছোঁয়া পাইনি, তোমার মুখে ভালোবাসি কথাটাও শুনতে পারিনি। আমি কি সেখানে সুখে ছিলাম? তারপর আজ যখন ভাবলাম তোমাকে না জানিয়ে এসে চমকে দেব, সেখানে কি ঘটে গেল জানো? কাল রাতে ঘুমাতে পারিনি তোমার কাছে ফেরার উত্তেজনায়। রাত 3টায় রওনা দিয়েছি। এখানে এসে দেখলাম কেউ তোমার সম্মানহানি করতে চাইছে। আসছি থেকে একটিবার তোমার সেই হাসি মুখটি দেখতে পেলাম না। যেখানে আমার অভিমান করে থাকার কথা, সেখানে উল্টো তুমি অভিমান করে আছো। আমি কি এতটাই অপরাধী তোমার কাছে? বলে হাঁটু ভেঙে মিহির পায়ের কাছে বসে পড়লাম। মিহির এমন ব্যবহার আমি মেনে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। একটু পর মিহি হাঁটু ভেঙে আমার সামনে বসে আমাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে শুরু করলো। একটু পর কিছুটা শান্ত হয়ে বলল, আমাকে মাফ করে দাও সোনা। আসলে আমাকে ছেড়ে চলে যাওয়ার তোমার উপর খুব অভিমান হয়েছিল, যার কারণে একটা দিন তোমাকে না দেখলে, তোমার সাথে কথা না বললে থাকতে পারি না। সেখানে 1 বছর তোমাকে ছাড়া কাটাতে হয়েছে। এই 1 বছরে প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়তো, আর অভিমানটা আরো বেড়ে যেত। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমার ফিরে আসার আশায় চেয়ে থাকতাম। কলেজে যাওয়াও ছেড়ে দিয়েছিলাম। আজ হঠাৎ শ্রাবণী ফোন করে কলেজে যেতে বলল। কলেজে গিয়ে ওই ভিপির ভাইয়ের সাথে ঝামেলা হয়। তারপর ওরা আমার সাথে, আজকে তুমি যদি তখন না আসতে, তাহলে আমি আসলে খুব ভয় পেয়ে গেছিলাম। ভয়টা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তাই প্লিজ মাফ করে দাও সোনা, প্লিজ। আসলেই তো ওর সাথে যা কিছু হয়েছে তা এত সহজে কেউ কাটিয়ে উঠতে পারবে না। তাছাড়া আমার উপর অভিমান করাটাও স্বাভাবিক। তাই ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, মাফ করতে পারি যদি কান্না থামিয়ে মুখে হাসি ফোটাও এবং আমার পাওনাটা পরিশোধ করো। মিহি আমার কথা শুনে আমাকে ছেড়ে দিল। ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম লজ্জায় লাল হয়ে গেছে। পরক্ষণেই রাগী চোখে আমার দিকে তাকালো। কিসের পাওনা? আমি কারো কোনো পাওনা টাওনা দিতে পারবো না বলে উঠে দাঁড়িয়ে দরজা খুলতে গেল। আমিও ঝটপট উঠে দাঁড়িয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই ভালো হচ্ছে না কিন্তু। কেন সুন্দরী, খারাপ কি হচ্ছে? 1 বছর পর কাছে পেয়েছি তোমায়, এত সহজে ছাড়ছি না বলে একটা ভিলেনি হাসি দিলাম। মিহি লজ্জা পেয়ে গেল। মিহির এমন লজ্জা পাওয়া দেখে ঠিক থাকতে পারলাম না। মুহূর্তের মধ্যে কোমর ধরে টান দিয়ে আমার একেবারে কাছে নিয়ে আসলাম। দুজনে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। তারপর এক হাত ওর মাথার পিছনে দিয়ে আরো কাছে টেনে 4 ঠোঁট মিলিয়ে দিলাম। দীর্ঘ 1 বছরের তৃষ্ণা মেটাতে থাকলাম। মিহি শুরুতে ছাড়া পাওয়ার চেষ্টা করলেও একটু পর নিজেই আমার উপর জোরালো হামলা চালালো। প্রায় 5 মিনিট যুদ্ধ চলল। দুইজনেরই দম ফুরিয়ে যাওয়ায় একে অপরকে ছেড়ে দিলাম। মিহি একটা লম্বা শ্বাস নিয়ে আবার আমাকে আক্রমণ করলো। এবার আমি নিজে ওর থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছি, কেননা মিহি এবার কিস করছে না, কিসের বদলে ঠোঁটে কামড় দিচ্ছে।
অনেক চেষ্টা করে ওর চুল ধরে পিছনে টেনে ওকে ছাড়ালাম। ততক্ষণে আমার ঠোঁট ফুলে কলা গাছ হয়ে গেছে। এটা আমাকে ছেড়ে যাওয়ার শাস্তি। ফের যদি আমাকে ছেড়ে কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করিস, মাথায় আনিস, তাহলে তোর ঠোঁট কেন, তোকেই আস্ত রাখবো না। বলেই দরজা খুলে বেরিয়ে গেল। আমি আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলাম। চেনাই যাচ্ছে না শুধু ঠোঁটের কারণে, আসলে ঠোঁট ফুলে হনুমানদের মতো হয়ে গেছে। শাওয়ার ছেড়ে দিয়ে নিচে দাঁড়ালাম। আহ কি শান্তি। স্নান সেরে বাইরে বের হয়ে দেখি মিহি মেডিসিন হাতে দাঁড়িয়ে আছে। এতক্ষণ লাগে ছেলে মানুষের স্নান করতে? সে কখন থেকে মেডিসিন হাতে দাঁড়িয়ে আছি। কোথায় লেখা আছে ছেলেদের স্নান করতে সময় লাগে না? আর এত দরদ দেখাতে হবে না। নিজে কামড়িয়ে এখন আসছে দরদ দেখাতে। বলে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসলাম। মিহি তুলায় মেডিসিন লাগিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার ঠোঁটের উপর ঠেসে ধরল। মেডিসিনের আকস্মিক প্রক্রিয়ায় মনে হলো কেউ আমার ঠোঁটে লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিয়েছে। আমি মিহির হাতটা টেনে আমার মুখের উপর থেকে টেনে সরিয়ে দিলাম। হাত সরিয়ে দিলাম এক চিৎকার। ও মাগো! মিহি সাথে সাথে আবার আমার মুখ চেপে ধরলো। আমি ওকে আবার সরানোর চেষ্টা করছি, কিন্তু সরাতে তো পারলামই না। উল্টো মিহি রেগে গিয়ে আমাকে ঠেলে বিছানায় শুয়ে দিল এবং আবার বুকের উপর বসে ঠোঁটের উপর মেডিসিন চেপে ধরে আছে। একটু পর ঠোঁটে আর জ্বালা করছে না, তাই চুপ করে মিহির দিকে তাকালাম। দীর্ঘ 1 বছর পর সেই রাগী মুখটা দেখতে পেলাম, যেটা দেখে মিহির প্রেমে পড়েছিলাম। আমার চুপ করে শুয়ে থাকা দেখে মিহি আমার চোখের দিকে তাকিয়ে দেখলো আমি ওর দিকে তাকিয়ে আছি। মিহি লজ্জা পেয়ে গেল এবং আমার বুকে মাথা রেখে আমার উপর শুয়ে পড়ল। এতক্ষণে খেয়াল আসলো কেউ দরজা ধাক্কাচ্ছে। একটু খেয়াল করতেই বাইরে থেকে আম্মুর গলা শুনতে পেলাম। মেঘ, বাবা কি হয়েছে তোর? দরজা খোল। আমরা চুপ করে আছি, কেউ কোনো শব্দ করছি না। মেহমা, দরজা খোল। মেঘ, কি হলো? মিহি আমার উপর থেকে উঠে আমার কপালে একটা কিস করে দরজা খুলতে গেল। এই দরজা খুলো না, শুধু বলো আমরা ঠিক আছি। কেন? কিছু বোঝে না যেন ফিটার খাওয়া শিশু। আমার ঠোঁটের কি অবস্থা করেছো দেখো। আমি এখন কিভাবে তাদের সামনে যাব? ও হ্যাঁ। এই একদম হাসবে না, যাও ওদেরকে বলো আমরা ঠিক আছি, দরজা খোলার দরকার নাই। কিন্তু তারা কারণ শুনতে চাইলে কি বলবো? যা খুশি বলবা, কিন্তু ভিতরে আসতে দিবে না। আমি ওয়াশরুমে গেলাম, তুমি যাও। মিহি দরজা খুললো। এতক্ষণ কি করছিলি? মেঘ কই? মেঘ এমন চিৎকার করলো কেন? কি হয়েছে ওর? আম্মু, মেঘ তো ওয়াশরুমে গেছে আর আমি ওকে এতদিন আমার থেকে দূরে থাকার শাস্তি দিচ্ছিলাম। মা চলো তো, এটা ওদের সিক্রেট ব্যাপার। ওই চলো তো, কতদিন পর দুজনে এক জায়গায় হয়েছে, কিছু একটা তো হবেই। মিহি ওদের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। ওরাও চলে গেল। মিহি এসে ওয়াশরুমের দরজায় টোকা দিল। মেঘ সবাই চলে গেছে, বেরিয়ে এসো। আমি বেরিয়ে আসলাম। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়ে আমার ডিনারটা উপরে নিয়ে এসো। এই অবস্থায় তো আর নিচে যেতে পারবো না। হবে নাকি আরো একবার? এই না না বলে ঠোঁটের উপর হাত দিলাম। মিহি হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে গেল। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সারাদিনের ব্যস্ততায় খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই শুতেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। মিহির ডাকে ঘুম ভাঙলো। খাবার নিয়ে এসেছে, ডিনার করার জন্য ডাকছিল। আমারও ক্ষুধা লাগছিল, তাই উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। মিহি খাবারের প্লেট আনলো। খাবার দেখে বুঝলাম মিহি ডিনার করেনি, মনে হয় আমার সাথে করবে, তাই আমি কিছু না বলে খাওয়া শুরু করলাম। মিহিকে একবারের জন্য কিছু বলিনি, আর চোখে মিহির দিকে চেয়ে দেখি এর আগে ফোঁস করছে, যেন কিছু বললেই ছবল দিবে। আমি খাবার নিয়ে মুখে দিব, এমন সময় মিহি বিদ্যুৎ গতিতে এসে আমার হাত ধরে খাবার নিজের মুখে নিয়ে নিল। এরপর আমার কোলে বসে চুল মুঠি করে ধরলো। কিছু বলার আগে চুল ধরে ঝাঁকাতে লাগলো। আমি বললাম, গুন্ডি ইজ ব্ল্যাক। পাগলিটা খেপে গেছে। এই কি করছো? খাওয়ার সময় কেউ কাউকে মারে? কেউ মারে না, কিন্তু আমি মারবো তোকে। আমি না খেয়ে আছি তুই খাইয়ে দিবি বলে, আর এখন নিজে দিব্যি খেয়ে যাচ্ছিস। একবারও শুনলি না আমি খেয়েছি কিনা? তোকে মারবো না তো কি করব? রাক্ষস একটা। এত খাবার তুই একা খেতে পারিস? কথা না বলে চুপচাপ আমাকে খাইয়ে দে। এত কিছু বললো কিন্তু আমার চুল ছাড়েনি। আচ্ছা আচ্ছা খাইয়ে দিচ্ছি, প্লিজ চুলগুলো ছাড়ো বলে 1 লোকমা ভাত ওর মুখে ধরলাম। মিহি চুল ছেড়ে আমার গলা জড়িয়ে ধরে খাবারগুলো মুখে নিল। আমি মিহিকে খাইয়ে দিচ্ছি আর মিহি আমার গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে খাবার খাচ্ছে। হঠাৎ বুকে কেমন ভিজা ভিজা মনে হলো। মিহির দিকে তাকিয়ে দেখি মিহি কাঁদছে।
এই পাগলি, কাঁদছো কেন? জানো এই একটা বছর কিভাবে কাটিয়েছি? এভাবে তোমার কোলে বসে তোমার হাতে খাবার খেতে খুব ইচ্ছে করতো, তোমাকে কাছে পেতে ইচ্ছে করতো, কিন্তু বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো। এই পাগলি, আমি চলে এসেছি তো তোমার কাছে, আর কখনো তোমার থেকে দূরে যাব না। এখন থেকে রোজ তোমাকে এইভাবে খাইয়ে দিব, আর কখনো কাঁদবে না, বুঝেছো? এরপর ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। মিহি প্লেট নিয়ে নিচে চলে গেল। আমি বসে রেস্ট নিচ্ছি। একটু পর নাইমের কল দিল। কি রে, কি করিস রে শালা? কি আর করব, শালা নিজে তো বউয়ের সাথে রোমান্স করছিস, আমার কিছু একটা গতি করে দে ভাই, এখন তো জবও আছে। ভাই প্লিজ মিহিকে এবং আমার বাবাকে বলে আমার ও শ্রাবণীর বিয়ের ব্যবস্থা করে দে না। হাহা, দেরি সহ্য হচ্ছে না বুঝি? সবাই তো আর তোর বোনের মতো ফাস্ট না। দেখি তোর বোনকে বলে ও কি বলে। ভাই যেভাবে পারিস জলদি একটা ব্যবস্থা কর প্লিজ। আমি কথা দিচ্ছি, আমার ও শ্রাবণের বিয়ের ব্যবস্থা করে দিলে তোদেরকে সুইজারল্যান্ডে হানিমুনের ব্যবস্থা করে দিব। অফার ভালো, কিন্তু শালা এখন সারা বিশ্বে করোনা ভাইরাস, তার জন্য তো এখন কোথাও যাওয়া যায় না। আরে ভাই সেটা তো বাস্তব জীবনে, তোর গল্পের মধ্যে তো ভাইরাস নাই, তাই সব জায়গায় যেতে পারবি ভাই, প্লিজ রাজি হ। দেখছেন বিয়ের জন্য কি শুরু করেছে? এমন সময় মিহি আসলো। ওই যে তোর বোন চলে আসছে, ওর কাছে দিচ্ছি, তুই নিজেই ওকে বল। ওই ওই কিছু বলার আগেই ফোন মিহির কাছে দিয়ে বললাম, তোমার ভাই। এরপর মিহি কথা বলতে বলতে বেলকনিতে চলে গেল। আমি বিছানায় বসে ওর জন্য অপেক্ষা করছি, কিন্তু ওনার আসার কোনো নামগন্ধ নাই। প্রায় 20 মিনিট পর মিহি আসলো। আমার সামনে এসে আমার দিকে ফোনটা বাড়িয়ে দিল। আমি ফোন বাদ দিয়ে ওর হাত ধরে হ্যাঁচকা টান দিলাম। মিহি আমার বুকে এসে পড়ল। আমি সাথে সাথে একে জড়িয়ে ধরে পাল্টি খেলাম। এখন আমি উপরে, মিহি আমার নিচে। আমি 2 হাত দিয়ে মিহির 2 হাত চেপে ধরে আছি। মিহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। এখন কই যাবে সুন্দরী? মনে আছে 1 বছর আগে আমাকে কি করেছিলা? আজকে আমার পালা। আমার কথা শুনে মিহি যেন লজ্জায় ফেটে পড়ছে এমন অবস্থা। এই না, আজ অনেক। মিহিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিস করতে শুরু করলাম, কিন্তু মিহি নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করলো না, বরং আমার সাথে রেসপন্স করতে শুরু করলো। বাকিটুকু ইতিহাস। সকালে ঘুম থেকে উঠে দেখি মিহি আমার বুকে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থা, একদম শান্তশিষ্ট, কিন্তু ঘুম ভাঙলেই পুরো উল্টো। মিহির মুখের উপর কিছু চুল এলোমেলো হয়ে আছে। গোলাপি ঠোঁট যা আমাকে খুব করে টানছে। মনে হচ্ছে যেন একেবারে খেয়ে ফেলি। নিজেকে সামলাতে না পেরে কিস করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই মিহি জেগে গেল। কি হচ্ছে এসব সকাল সকাল? কি হবে, আমার বউকে আদর করছি, এটা হলো মর্নিং কিস। গুড মর্নিং মাই ডিয়ার ওয়াইফ। গুড মর্নিং ডিয়ার হাজবেন্ড। বলে আমার বুক থেকে ওঠার চেষ্টা করলো। আমি ওকে জড়িয়ে ধরে, থাকো না আরো কিছুক্ষণ, কতদিন পর তোমাকে কাছে পেলাম, ছাড়তে মন চাইছে না। আমি তো পালিয়ে যাচ্ছি না, এখন ওঠো। আর কত বেলা হয়ে গেল। ওকে ছাড়তে পারি তার জন্য কিছু বকশিশ দিতে হবে। কি? কোনো বকশিশ আমি দিতে পারবো না। দেখি, আমাকে ছাড়ো। আগে তোমার ওই নরম ঠোঁটের একটা গরম চুম্মা দাও, তারপর ছাড়বো। বলে আরো জোরে মিহিকে জড়িয়ে ধরলাম। ওকে ওকে দিচ্ছি, চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। মিহি আমার ঠোঁটের উপর একটা কিস করে ঝটপট উঠে পড়লো, কিন্তু বিছানা থেকে নেমে দেখলো ওর শরীরে কোনো কাপড় নাই। জলদি করে আবার কম্বলের তলে ঢুকলো। ঢুকে কম্বল মুড়ি দিয়ে লজ্জা ঢাকতে চাইছে। আমি মিহির এমন কাণ্ডে জোরে হেসে উঠলাম। মিহি এবার কম্বল থেকে মাথা বের করে আমাকে দেখলো। এরপর আমার উপরে চড়ে আমাকে মারতে শুরু করলো, কিন্তু আমার হাসি থামছে না। শেষে লজ্জায় আমার বুকে মুখ লুকালো, নিজেও হাসতে শুরু করলো। আমি হাসি থামিয়ে একটা টাওয়েল পরে নিলাম। এরপর মিহিকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটতে লাগলাম। এই কি হচ্ছে? পড়ে যাব তো। আমার জানটাকে আমি পড়তে দিব তুমি ভাবলে কি করে? তাই? তাহলে জান ছাড়া 1 বছর ছেলে কি করে? আরে সেটা তো কি হাওয়া ফুসব। কথা বলতে বলতে ওয়াশরুমে চলে আসছি। মিহি যেই কথাটি বলল অমনি আমি শাওয়ার ছেড়ে দিলাম। গায়ে জল পড়তেই মিহি নেমে যাওয়ার জন্য ছটফট করতে শুরু করলো। এবার ওকে নিচে নামিয়ে দিলাম। নিচে নামতেই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। মিহির গায়ে কম্বল ছিল, আমি কম্বলটার এক প্রান্ত ধরে ফেললাম। মিহি কম্বলের টান অনুভব করার সাথে সাথে কম্বল চেপে ধরে দাঁড়িয়ে গেল। পিছনে ফিরে আমার দিকে রাগী চোখে তাকালো। আমার দিকে তাকানো মাত্রই একটা হ্যাচকা টান দিয়ে কম্বলটা নিয়ে নিলাম। মিহি নিজের দিকে তাকিয়ে
ছোট্ট একটা চিৎকার দিল। আহ! দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরলো, এমনভাবে আমার সাথে চিপকে গেল যেন আমাকে ওর পোশাক বানাতে চাইছে। লজ্জায় আমার বুকে মাথা রেখে কাঁপছে। আমি একটু জোর করে ওর মুখটা তুললাম। শাওয়ার চলতে থাকায় এতক্ষণে দুজনে পুরো ভিজে গেছি। মিহির চুলগুলো ভিজে এলোমেলো হয়ে ওর মুখের উপর পড়েছে। আমি মুখটা তুলে ধরার সময় মিহি চোখটা বন্ধ করে নিয়েছে। ভাই যে বিয়ে করেছে এবং নিজের ওয়াইফকে ভেজা চুলে দেখেছে, সেই একমাত্র এই ফিলিংসটা পেয়েছে। আমি এক ধ্যানে ওর মুখটা দেখেই যাচ্ছি। একটু পর মিহি একটু একটু করে চোখ খুলল। চোখ মেলে দেখে আমি ওর মুখের দিকে চেয়ে আছি নিষ্পলকভাবে। এটা দেখে মিহি আরো বেশি লজ্জা পেয়ে গেছে, ফলে ওর মুখের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। বুকে জ্বালা টের পেয়ে বাস্তবে ফিরলাম। বুকে তাকিয়ে দেখি মিহি আমার বুকে কামড়ে দিয়েছে। আহ, এইভাবে কেউ কামড়ায়? রাক্ষসী কোথাকার! বেশ করেছি, কামড়িয়েছি। আমার জিনিস আমি যা খুশি করব, তাতে তোমার কি? বললেই হলো আমার জিনিস। মগের মূল্যক নাকি? মগের হোক বা বালতির, তাতে আমার যায় আসে না। আমার জিনিস মানে আমার জিনিস, বুঝেছিস? আমার দুই কান ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল কথাটা। আহ আহ, আরে লাগছে তো। আগে বল, সব আমার জিনিস কিনা? সব তোমার জিনিস। প্লিজ ছেড়ে দাও, প্লিজ। যাও, ছেড়ে দিলাম। এরপর যদি কখনো বলেছো তো তোমার খবর আছে। আর ভুলেও বলবো না। রাক্ষসী একটা। ওই কি বললি? আমি ওকে জড়িয়ে ধরে কিস শুরু করে দিলাম, কারণ এই মুহূর্তে ওই রেগে গেছে মনে হলো। আর ওকে থামানোর এই একটা মাত্রই উপায় আমার জানা আছে। এরপর দুইজনে স্নান সেরে রেডি হয়ে একসাথে নিচে আসলাম। মিহি আজকে একটু সাজগোজ করেছে। নিচে আসার সময় মিহি আমার হাত জড়িয়ে ধরেছিল। নিচে নামার সময় দেখি দুই পরিবারের সবাই প্লাস আমার হারামি বন্ধুগুলো নিচে বসে আছে। আমাদের আসতে দেখে সবাই হা হা করে পড়েছে। রাকিব কি যেন খাচ্ছিল, এটা ওর হাত থেকে পড়ে গেল। ভাইয়াকে দেখলাম ফোনে ছবি তুলতে লাগলো। তার দেখা দেখি হারামিগুলো ছবি তুলতে লাগলো রাকিব বাদে। ওদের এমন একসাথে ছবি তুলতে দেখে মিহি মাঝপথে আমাকে জড়িয়ে ধরলো লজ্জায়। এটা দেখে নিচ থেকে ইসমাইল সিটি মারলো। দেখে রাকিব গান শুরু করলো, ধাক ধাক কান্নে লাগা ও মোরা জিয়ারের দান্নে লাগা। আমি সকলের সামনে মিহিকে কোলে তুলে নিলাম। নিচ থেকে বিভিন্ন শব্দ আসছে। কেউ কেউ সিটি দিচ্ছে, কেউ তালি দিচ্ছে, কেউ উহু উহু বলে শব্দ করছে। মিহি লজ্জায় আমাকে এমনভাবে জড়িয়ে ধরছে যেন পারলে আমার বুকে ছিদ্র করে ভিতরে ঢুকে যায়। আমি মিহির লজ্জা পাওয়া দেখে জলদি করে নেমে গেলাম। আমারও লজ্জা করছিল, কারণ নিচে আমার বাবা মা, মিহির বাবা মা ছিল। মিহিকে কোলে নিয়ে নিচে তাকিয়ে তাদের দেখে এমন লজ্জায় পড়ে গেলাম, কারণ না পারছি তাদের সামনে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে, না পারছি মিহিকে নামিয়ে দিতে। ওই যে বলে না, জোশে হোশ হারিয়ে ফেলা, ওইটাই হয়েছিল তখন আমার মধ্যে। নিচে এসে মিহিকে নামিয়ে দিতেই মিহি দৌড়ে গিয়ে আমার মাকে জড়িয়ে ধরলো। এরপর মায়ের আঁচল টেনে নিজের মুখ ঢাকলো। মিহির এমন কাণ্ডে উপস্থিত সবাই গলা ফাটিয়ে হেসে উঠল। একটু পর সবাই ব্রেকফাস্ট করতে বসলাম। মহিলা 4 জনে খাবার দিচ্ছে। খাওয়া শুরু করতেই আব্বু বলতে শুরু করলো, তোমাদের যেই কারণে ডাকছিলাম, তোমাদের যেদিন ট্রেনিং এ যাওয়ার কথা ছিল সেদিন মিহি ও মেঘের রেজিস্ট্রি হয়েছিল। এখন আমরা চাই 2-1 দিনের ভেতরেই এদের বিয়ে দিতে, আর বিয়ের সব দায়িত্ব তোমাদের নিতে হবে। আঙ্কেল, আপনি শুধু বিয়ের ডেটটা আমাদের জানাবেন, বাকি সব কিছু আমরা সামনে নিব। এইসব নিয়ে কথা হচ্ছে এমন সময় আমি নাইমের দিকে তাকালাম। ও আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। একটু পর ইশারায় ওর বাবাকে দেখাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না ও কি বলতে চাইছে। আমি ওর দিকে আবালের মতো তাকিয়ে আছি। একটু পর নিজের প্লেটে শ্রাবণী নাম লিখে তার নিচে বিয়ে লিখে আমাকে প্লেটের দিকে তাকানোর ইশারা করলো। প্লেটের থেকে চোখ সরিয়ে নাইমের দিকে তাকাতেই ও নিজের বাপের দিকে ইশারা করলো। এখন ক্লিয়ার হলাম, নাইম শ্রাবণীর সাথে ওর বিয়ের কথা বলতে বলছে আমার শ্বশুর মশাইকে। একটু পর সবাই কিছুটা চুপ করলে আমি বলে উঠলাম, বাবা, আমার একটা কথা ছিল আপনার সাথে। মা, আপনিও শোনেন। কথাটা বলে মিহির দিকে তাকালাম। দেখি ওই রাগে সাপের মতো নিঃশ্বাস নিচ্ছে। মনে করছে ওর সম্পর্কে কি বলবো। আরে বলে ফেলো বাবা। আসলে কথাটা আপনি কিভাবে নেবেন? কথা আমি, মিহি, এমনকি এরা সবাই জানে। বন্ধুদের দেখিয়ে ওদের তো আমার কথা শুনে মুখে ভয়ের ছাপ চলে এসেছে। আরে বেটা, বলে ফেলো, এত ভয় পাওয়ার কি আছে? আমি বড় একটা নিঃশ্বাস নিলাম। এরপর চোখ বন্ধ করে বলতে লাগলাম, নাইম একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটার নাম শ্রাবণী, মিহির বেস্ট ফ্রেন্ড। ওরা দুজনেই দুজনকে ভালোবাসে। আমি ওদের বিয়ে দেওয়ার বিষয়টা
আপনাদের জানাতে চাচ্ছিলাম। একদমে কথাগুলো বলে চোখ খুললাম। আমি কথা শেষ করার পর কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। তারপর শ্বশুরজি শাশুড়ির দিকে একবার তাকিয়ে হেসে উঠল। তাকে হাসতে দেখে উপস্থিত সবাই হেসে উঠল, শুধু নাইম বাদে। ওই মাথা নিচু করে আছে। ব্রেকফাস্ট শেষ করে রেস্ট নেওয়ার সময় সবাই মিলে ঠিক করলো দুটো বিয়ে একসাথে হবে, একটা আমার ও মিহির এবং একটা নাইম ও শ্রাবণীর। এরপর আমি বন্ধুদের সাথে বাইরে আসার সময় আই মেঘ শোনো, বলো। বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমি আমার জানের আবদার না রাখতে পারি? রেডি হয়ে থেকো। তারপর চলে আসলাম বন্ধুদের সাথে। বন্ধুরা জোর করে একটা নামি দামি রেস্টুরেন্টে নিয়ে গেল। এরপর ইচ্ছে মতো অর্ডার করলো আর বিল আমায় ধরিয়ে দিল। খাওয়ার পর ওদেরকে বিকালে ওদের গার্লফ্রেন্ডদের নিয়ে একটা জায়গায় নাম বলে সেখানে আসতে বললাম। এরপর আমিও নাইম একসাথে বাসায় চলে আসলাম। দোস্ত, অনেক ধন্যবাদ। কেন? রেস্টুরেন্টের বিল দিয়েছি বলে? দূর না, আমার আর শ্রাবণীর কথা বাবাকে জানানোর জন্য। আরে ফ্রেন্ডদের মধ্যে নো থ্যাঙ্কস, নো সরি, অনলি গালাগালি। বাড়ি ফিরে মিহিকে বললাম, মিহি বিকেল 4টার আগে রেডি হয়ে থাকবে। আমার ফ্রেন্ডরাও তাদের জিএফ নিয়ে ঘুরতে যাবে আমাদের সাথে। এরপর রুমে গিয়ে কিছুক্ষণ ঘুমালাম। বিকালে মিহি আমাকে ডেকে তুলল। এরপর রেডি হয়ে ওকে নিয়ে নির্দিষ্ট জায়গায় গেলাম। একে একে সবাই আসলো তাদের গার্লফ্রেন্ড নিয়ে। শিহাবের কেউ নাই, তাই ও একা। অন্যদিকে উজ্জ্বল এর ভিতরেই একটা জোগাড় করে ফেলছে। কিরে দোস্ত, কেমনে কি হলো আমরা জানি না। আর দোস্ত, যা ভাবছিস তা না। এর সাথে আমার বিয়ে ঠিক করেছে পরিবার থেকে, তাই বিয়ের আগে একটু চুটিয়ে প্রেম করি। বুঝলাম মামা, কিন্তু ট্রিট তো পেলাম না। আচ্ছা দিব, তোরা তো আর ছাড়বি না। তারপর সবাই মিলে ঘোরাঘুরি করে রাত 9টার দিকে বাসায় ফিরলাম। এভাবে হেসে খেলে 1 মাসের মতো পার হয়ে গেল। এর ভিতর আমার নাইম ও উজ্জ্বলের বিয়ে হয়ে গেছে। আজকে ডিউটিতে ছিলাম একটা অপারেশনে। হঠাৎ মিহির ফোন আসে, কিন্তু রিসিভ করার পর আম্মু কথা বলে। হ্যালো মেঘ, জলদি বাসায় আয়, তোর ভাবি অসুস্থ হয়ে পড়েছে। ভাইয়া আর আব্বু কোথায়? তাদের ফোন দিয়েছি, তাদের আসতে লেট হবে। আচ্ছা তুমি টেনশন করো না, আমি এখনই আসতেছি। তারপর আমি জলদি বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে দেখি ভাবি বসে আছে, আম্মু ও মিহি দুই পাশ দিয়ে বাতাস করছে। আমি জলদি মিহি ও ভাবিকে নিয়ে গাড়িতে করে হসপিটালে আসলাম। হসপিটালে এসে ডক্টরকে বললাম, ডক্টর আমার ভাবির কি হয়েছে? তিনি ঠিক আছেন তো? আরে এখানে টেনশনের কিছু নেই, বরং মিষ্টি খাওয়ান, তিনি মা হতে চলেছেন। এটা শোনার পর আমার খুশি দেখে কে। তারপর হসপিটালে মিষ্টি দিয়ে ভাবি ও মিহিকে নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি বাবা ও ভাই সোফায় বসে আছে। ভাইয়া তো টেনশনে ঘামে ভিজে গেছে। আমি গিয়েই মাকে নিয়ে নাচতে শুরু করলাম। এটা দেখে মিহি হাসছে। ভাবি আগে থেকে লজ্জা পেয়ে আছে। মিহির হাসি দেখে ভাবি আরো লজ্জা পেয়ে গেল। ভাবি দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলো। এই মেঘ, কি হয়েছে তোর ভাবির? আর এমন নাচতেছিস কেন তুই? ভাবি লজ্জায় ভাইকেও বলতে পারছে না। আমি মাকে নিয়ে বাবা ও ভাইয়ের কাছে গেলাম। আরে এত টেনশন নিচ্ছিস কেন? কিছুই হয়নি। তবে কি? দেখ মেঘ, এটা মজা করার বিষয় না। তবে তুই বাবা হতে চলেছিস আর আমি চাচ্ছু। ভাবি 1.5 মাসের প্রেগনেন্ট। আমার কথা শুনে ভাই আনন্দে কেঁদে ফেললো। ওই যে বলে না, খুশিতেও চোখে জল আসে। একটা খুশির জোয়ার বয়ে গেল আমাদের পরিবারে। রাতে ডিনার করে এসে শুয়ে আছি। একটু পর মিহি আসলো। ঘরের দরজা লাগিয়ে দিয়ে এসে আমার বুকে মাথা রেখে চুপ করে শুয়ে রইল। আমি একটু অবাক হলাম, মিহি কখনোই এমন চুপ করে থাকে না। এই শোনা, কি হয়েছে তোমার? মিহি কোনো কথা বললো না, আগের মতোই আছে। কি হলো দেখি, তাকাও আমার দিকে বলে ওর মুখটা তুললাম। এরপর ওর চোখে চোখ রেখে বললাম, বলো আমাকে, না বললে আমি বুঝবো কেমন করে? আমি একটা বেবি চাই, আমিও মা হতে চাই। ওরে আমার সোনারে, তুমি নিজেই তো এখনো পিচ্ছি, তার উপর আবার আরেকটা পিচ্ছি চাই? আমি সিরিয়াস, আমি বেবি চাই। এখন না জান, সময় হলে তখন নিব। না, আমার বেবি লাগবে মানে লাগবেই। আচ্ছা, তাহলে তো তোমায় অনেক আদর করতে হবে। তোমাকে বারণ করেছে কে? ওকে, তাহলে এখন নতুন মিশনে নামতে হবে। ওরা দেখছে তো। কই কারা? এখানে তো কেউ নেই। আরে তোমার গল্পের পাঠক পাঠিকারা। তো কি হয়েছে? যা, আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাবতী রে, একটু পর তোমার সব লজ্জা দূর করব। এখন আগে পাঠক পাঠিকাদের বিদায় দিয়ে আসি। এই যে, হ্যাঁ আপনাদের বলছি, আমি এখন আমার বউয়ের আবদার পূরণ করতে একটা নতুন মিশনে নামবো। তাই আপনারা এখান থেকে যান, আমার বউ লজ্জা পায়। আপনাদের সাথে দেখা হবে নতুন ভালোবাসার গল্পে। টাটা, লাইট অফ, আর বাকিটা ইতিহাস। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো।
আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।